আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা গতকালকে যারা ইবনে সিনাতে ফিমেল পরীক্ষার্থী যারা ছিলেন, আপনারা যে নিয়োগ পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন, আপনাদের ডি সেট এবং বি সেট এবং এফ সেট এই তিনটা প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। তো এর মধ্যে আমরা আপনাদেরকে দুপুরের মধ্যে হচ্ছে ডি সেটের প্রশ্নটা সমাধান করে দিয়েছি। একই সাথে আমাদের বই থেকে কতটুকু পরিমাণে কমন এসেছে এটা আপনারা দেখেছেন। একই সাথে কত নাম্বার প্রশ্ন, কত নাম্বার ভলিউম, কত নাম্বার পেজ, এগুলো কিন্তু আমরা টোটালি ইনক্লুড করে দিয়েছি। একই সাথে আপনাদের এই ক্লাসটা এখন নেওয়া হচ্ছে ডি সেটের প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের ডি সেটের যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। একই সাথে হচ্ছে আপনাদের প্রত্যেকটা সেট নিয়েই ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা যে সেট আছে প্রত্যেকটা সেট নিয়ে আলোচনা করব। এখন এই সেটগুলো নিয়ে কেন আমরা আলোচনা করছি, আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের যেদিন পরীক্ষা শুরু হয়েছিল, অর্থাৎ আপনাদের 17 তারিখে কি 16 তারিখে আপনাদের হচ্ছে প্রিভিয়াস যে মেল কোশ্চেন ছিল 11 জুলাইয়ের যে প্রশ্নগুলা, সেখান থেকে কিন্তু আমরা যে প্রশ্নগুলো সলভ করেছিলাম, একই সাথে আপনাদেরকে বলেছিলাম যে কোন কোন প্রশ্নগুলো আপনারা কিভাবে পড়বেন, কিভাবে প্রশ্নগুলো আপনারা অ্যানালাইসিস করবেন। যদি এই প্রসেস আপনারা কেউ মেনটেন করে থাকেন বা আপনারা যদি সেইভাবে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে কিন্তু তারা পরীক্ষাতে খুবই ভালো করেছেন। একই সাথে হচ্ছে আপনারা পরীক্ষাগুলো বুঝে অ্যান্সার করেছেন। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? প্রশ্নগুলো আপনারা অ্যানালাইসিস করবেন যদি এই প্রসেস আপনারা একটু মেইনটেইন করে থাকেন বা আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। একই সাথে আমরা এই ক্লাসগুলো কেন নিচ্ছি, এটারও কিন্তু সব থেকে বড় কারণ হচ্ছে যে আপনারা যারা লাইসেন্স পরীক্ষাতে আছেন, আপনারা যারা হচ্ছে সেপ্টেম্বরে লাইসেন্স পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলা পাশাপাশি আপনারা যেভাবে টপিক ভিত্তিক প্রিপারেশন নিচ্ছেন, একই সাথে এই প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এখন এই প্রশ্নগুলো কেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যদি এখন থেকে এই ধরনের প্রশ্নগুলোর সাথে ইউজড হন, তাহলে দেখবেন যে ওই সময় যে আপনাকে যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল বেস কোশ্চেনগুলো যদি দেয় বা আপনার ক্লিনিক্যাল বেস কোশ্চেনগুলো যদি দেয়, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার খুব একটা সমস্যা হবে না। আর ইতিমধ্যেই হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকেই বলেছি যে কেন হচ্ছে আপনারা এখন থেকেই ক্র্যাক দ্য লাইসেন্স পড়বেন, কারণ এটা কিন্তু একটা ছোট্ট সিলেবাস না, এটা টোটালি হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার আইসিএন। সো এখানে আপনার প্রত্যেকের একদম ফুল সিলেবাস অনুযায়ী সাজানো। সো প্রত্যেকটা টপিক আপনাকে পড়তে এটা কিন্তু একটা লম্বা সময়ের ব্যাপার এবং বুঝে বুঝে কিভাবে পড়তে হবে সে বিষয়টি নিয়েও আমরা আজকে আলোচনা করব। সো আপনারা, আশা করছি আমার কথা প্রত্যেকেই ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনের লেখাও আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন। আমরা আমরা হচ্ছে অন্য অন্য সেটগুলোরও ইনশাল্লাহ আপনাদের ক্লাস ফ্রি করে দিব। এগুলা অন্য অন্য যে সেটগুলো আসছে ফিমেলের, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। একই সাথে ওই ক্লাসগুলো আপনারা ফ্রিতেই পাবেন ইনশাল্লাহ। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে এবং দেখতে পাচ্ছেন? সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। একই সাথে ওই ক্লাসগুলো আপনারা ফ্রিতেই পাবেন। হ্যাঁ, শিয়াকা লিখেছেন ক্লিয়ার। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিয়েন যাতে করে যারা পরীক্ষার্থী ছিলেন তারাও আপনারা হচ্ছে দেখতে পারেন। একই সাথে আপনারা কিভাবে এগুলো অ্যান্সার করতে পারতেন, এটা হচ্ছে সব থেকে মুখ্য বিষয়। আমি বারবারই বলছি যে আপনাদের পরীক্ষার ক্ষেত্রে আপনারা কিভাবে হচ্ছে এই অ্যান্সার করার প্রসেসটা কিভাবে মেনটেন করবেন, এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আহ, এবং আপনারা যারা পরীক্ষা দেন নাই, অর্থাৎ লাইসেন্স ব্যাচের যারা স্টুডেন্ট আছেন, আমি সব জায়গাতে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। আপনারাও হচ্ছে এই প্রশ্নগুলোর অ্যান্সার করবেন এবং একই সাথে দেখবেন যে আসলে পরীক্ষাতে প্রশ্নগুলো আপনারা কিভাবে অ্যান্সার করবেন বা কিভাবে অ্যান্সার করলে সেটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে। আর এখন থেকে আপনাদের পড়ার ধরনটা কেমন হবে, এটাও কিন্তু এটার উপরে অনেকটা হচ্ছে ডিপেন্ড করে আপনাদের। ওকে, তাহলে আমরা এখনই শুরু করতে পারি ইনশাল্লাহ। আপনাদের অন্য অন্য যে সেটগুলো আছে সেই সেটগুলোরও সমাধান আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভেরি সুন। খুব দ্রুতই আপনারা হচ্ছে অন্য অন্য সেটগুলোর সমাধানও পেয়ে যাবেন। ওকে, মানে ক্লাস সহই পাবেন আপনারা। কত মার্ক পেলে পাস হবে এটা কিন্তু আলাদা করে হচ্ছে ইন্ডিকেট করা নাই, তবে আশা করা যাচ্ছে যে যারা হচ্ছে 35-এর উপরে পাবেন মোটামুটি, হয়তো আপনারা ডাক পেতে পারেন ইনশাল্লাহ। ওকে, দেখেন এখানে আপনাদের হচ্ছে মুখ্য বিষয় ছিল এটা, তাই না, যে 25 এখানে 0.25 করে কাটা যাবে এটা। তবে আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে এখান থেকে কিন্তু আপনার 4টা প্রশ্ন ভুল গেলে 1 মার্ক কাটবে, তাই না, 1 মার্ক কাটবে। এখন 4টার মধ্যে থেকে যদি একটা ঠিক হয়, তারপরও কিছুটা উত্তর কিন্তু আপনি পারবেন, মানে এখান থেকে কিছুটা নাম্বার আপনি পাবেন। তো আমি বলছিলাম যে মনে হয় সব থেকে বেস্ট হবে যদি আপনি বুঝে বুঝে সবগুলোই দাগে আসতে পারেন, তাহলে সেটা সব থেকে আপনার জন্য ইফেক্টিভ হবে। ওকে, 38 পেলে ভাইবাটের, হ্যাঁ 38 পেলে ইনশাল্লাহ ডাকবে, এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। এফ সেট 6 PM এর সলভ চাই, হ্যাঁ এফ সেট রেডি আছে। এফ সেটটা এখন আমরা দেই নাই, ওটা সলভিংও করা আছে, আমরা পেজ ইনক্লুড করি না, এই জন্য দেই নাই। আচ্ছা, এখন দেখেন প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি,
যে এখানে বলছে যে ফোনে কথা বলা এবং গাড়ি চালানো বিপজ্জনক। তাহলে দেখেন কি বলছে, ইউজিং ফোন while ড্রাইভিং, মানে যখন আপনি গাড়ি চালাবেন তখন যদি আপনি ফোনে কথা বলেন ইজ ডেঞ্জারাস। তাহলে এটা কি, এটা হচ্ছে বিপজ্জনক। তাহলে এটা ছিল হচ্ছে এটা কি, এটার অনুবাদ। তো একটা অনুবাদ আসছে, কিন্তু অন্য যে হচ্ছে সেটগুলো আছে বিশেষ করে মেলদের সেটে কিন্তু কোনো এরকম ইংলিশের অনুবাদ ছিল না। একটা করে গ্রামাটিক্যাল যে কোনো একটা ইংলিশ থেকে এখান থেকে প্রশ্ন দিছে। তো এটা কিন্তু হচ্ছে আপনারা যারা পারছেন তো পারছেন, না পারছেন তো না পারছেন, সমস্যা নাই। এরপর দেখেন একটা দারুণ প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি 2 নাম্বার, দ্য ইনফেক্টিভ ইনএফেক্টিভ স্টেজ অফ এন্টোমিওবা হিস্টোলিলাইটিকা। দেখেন কি বলছে, হিস্টোলাইটিকা। হ্যাঁ, এই যে হচ্ছে এন্টামিওবা হিস্টোলাইটিকা, এটার এটার হচ্ছে ইনফেক্টিভ যে ফেজটা আছে বা ইনফেক্টিভ হচ্ছে যে স্টেজটা, এটাকে কি বলা হয়? আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু হচ্ছে অ্যামোবিয়াসিস ঘটায়। অ্যামোবিয়াসিসটা আবার কি, ডিসেন্ট্রি ডায়রিয়ার সাথে সম্পৃক্ত, তাই না? তাহলে এটা মূলত হচ্ছে দেখেন, এটা ধরেন যখন এটা অ্যাবজর্পশন করেন, ঠিক আছে, তখন হচ্ছে কি হয়, তখন কিন্তু এটা আস্তে একই সাথে হচ্ছে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ট্র্যাকটা আছে সেখানে কিন্তু এটা আস্তে আস্তে কি করে, ইফেক্ট ফেলে। এবং পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে কি, ডিসেন্ট্রি ডিসেন্ট্রি ডায়রিয়ার জন্য কিন্তু এটা হচ্ছে মেইন কজেস, এবং এটা হচ্ছে কি ওটার কারণেই কিন্তু ডায়রিয়া হতে পারে। তাহলে দেখেন ইনফেক্টিভ যে ফেজটা আছে ইন্টোমিওবা হিস্টোলাইটিকা, সেটা কি, হিস্টোলাইটিকা, সেটা হচ্ছে কি সিস্ট, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে ইনফেক্টিভ যে ফেজটা সেটা হচ্ছে কি সিস্ট। এটা কে কে অ্যান্সার করতে পারছিলেন? এবং আমি হচ্ছে আপনাদের গতদিন কিন্তু বারবারই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা কোন কোন টপিকগুলো পড়বেন, টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আপনারা কমন পাইছেন আলহামদুলিল্লাহ। একই সাথে হচ্ছে বইয়ের কত পেজ থেকে কত নাম্বার কোশ্চেন হুবহু এগুলো দেখবেন আপনারা। এটা হচ্ছে ভলিউম 2 এর 106 নাম্বার কোশ্চেন। এখন এইখানে কিন্তু এই প্রশ্নটা হুবহু এইভাবে নাই, দেখেন এই প্রশ্নটা আমি দিতে চাই নাই, তারপরেও দিলাম এখানে। এই যে দেখেন, অ্যামোবিয়াসিস হচ্ছে কস্ট বাই, এটা কিসের কারণে ঘটে থাকে, এই যে দেখেন 106 এর 7 নাম্বার প্রশ্ন, এটা আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে, এন্টোমিওবা হিস্টোলাইটিকা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের পরের প্রশ্ন, যারা হচ্ছে আপনারা আম্বিয়া অরিশা সালাম দিয়েছেন, আচ্ছা অনেকেই সালাম দিয়েছেন, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা পরের প্রশ্নগুলোর একটু অ্যান্সার করবেন, কেননা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা পারবে না মনে হয় ব্যাচের কোনো স্টুডেন্ট এমন নাই। উইচ অফ দ্য ফলোইং ইজ মার্কার অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আমি বারবারই বলছিলাম, যখন আপনি হচ্ছে গতদিন যে ক্লাসটাতে আপনি যখনই পড়বেন কার্ডিওভাস্কুলার সিস্টেম, এমআই ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মায়োকার্ডিয়াল ইনফেকশনটা হচ্ছে এর মধ্যে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন, ঠিক আছে। এই যে হচ্ছে ইনফ্রাকশন থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, মায়োকার্ডিয়াল ইনজুরি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, এটা কোনো মিস নাই। এই প্রশ্নটার অ্যান্সারটা কি দিয়েছেন আপনারা? অ্যামাইলেস, প্রোটিন আই, নাকি হচ্ছে এখানে বিলিরুবিন, নাকি এখানে হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, কি দিয়েছিলেন? এটার অ্যান্সারটা একটু প্রত্যেকেই কমেন্ট করে ফেলেন। এবং খুব কমন একটা প্রশ্ন, আমি সবসময় বলি এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন এবং পরীক্ষাতে আসে। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দিয়েন, একই সাথে হচ্ছে আপনারা আপনারা এগুলোর অ্যান্সারগুলো একটু করেন। যারা বিশেষ করে লাইসেন্স পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি বারবারই বলছি আপনারা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখবেন, এবং অবশ্যই হচ্ছে আপনারা এইভাবে অ্যানালাইসিস করে করে প্রশ্নগুলোর অ্যান্সার করবেন, ঠিক আছে। কিছু কিছু জায়গা আছে দেখেন, এখানে হচ্ছে হ্যাঁ 3-এর বি দিয়েছেন, ট্রোপোনিন। আচ্ছা, ট্রোপোনিন হচ্ছে অলওয়েজ দ্য বেস্ট মার্কার, তাই না? দেখেন আমি বারবারই একটা জিনিস আপনাদেরকে বলি, সিকেডি যেগুলো আছে আপনার হচ্ছে এই যে মায়োকার্ডিয়াল ইনফেকশন, বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার থেকে আপনারা যারা লাইসেন্স পরীক্ষাতে আসেন, ইভেন আপনি যে কোনো পরীক্ষাতে অ্যাটেন্ড করেন না কেন, এই জায়গা থেকে পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে, এটা আসেই এক প্রকার বললেই চলে। তো আপনারা যারা হচ্ছে আগামীতে দেখেন, এই পরীক্ষা কিন্তু শেষ পরীক্ষা নয়। এই রিসেন্টলি দেখা যাচ্ছে যে পরিমাণ নিয়োগ হয়েছে, তো এই নার্সগুলো চলে গেলে তখন কিন্তু হচ্ছে আপনার আবার অনেক জায়গা ফাঁকা হয়ে যাবে, তখন আপনারা কিন্তু একের পর এক ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গাতে হচ্ছে এখন নিয়োগ পেতে থাকবেন। তো নিয়োগের এখন কিন্তু আর ওইভাবে নিচ্ছে না, আপনার দেখেন ম্যাক্সিমাম জায়গাতে পরীক্ষা হচ্ছে এবং কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এখন থেকেই বইটা আপনারা, এই নট অনলি দিস বুক, আমি বারবারই কিন্তু বলছি যে আপনারা যে কোনো বই একদম টপিক ধরে সুন্দর করে এইভাবে আপনারা টপিক বেসড একদম প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলেন, তাহলে দেখবেন যে হচ্ছে কোনো ধরনের সমস্যা নাই। এই যে দেখেন এখানে আছে আপনাদের হচ্ছে দ্য টেস্ট দ্যাট ইজ মোস্ট স্পেসিফিক ফর মায়োকার্ডিয়াল ড্যামেজ ইজ, এখানে কিন্তু প্রত্যেকটা আমি যখন পড়াইছিলাম যে কেন হচ্ছে ট্রোপোনিন আই, এরপরে হচ্ছে আপনার এখানে কখন হচ্ছে আপনি এই যে হচ্ছে সিপিকে কে আপনার হচ্ছে এমবি, তারপরে এখানে সিপিকে এমবি কখন হবে, এলিভেটেড হবে কখন, এগুলো নিয়ে কিন্তু আমরা খুব ডিটেল এখানে পড়ছিলাম, ঠিক আছে। সিকে এমবি কখন হবে এগুলো নিয়ে কিন্তু আমরা খুব ডিটেল পড়ছিলাম এখানে, খুব কমন। এবং আমি বারবারই বলছিলাম যে এই প্রশ্নটা যদি কখনো আসে, এটা যেন কোনোদিন কোথাও আপনাদের ভুল না হয়। এবং দেখেন বলতে না বলতে প্রশ্নটা কিন্তু এখানে আসছিল।
তাহলে এটা হচ্ছে কি, এটা 3-এর হচ্ছে বি উত্তর, তাই তো? আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা এটা দেখে নিন কত নাম্বার পেজ, এগুলো সহ কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওকে, এরপরে দেখেন কিছু কিছু প্রশ্ন। এই একটা প্রশ্ন আসছে, দেখেন ম্যাল নিউট্রিশন বিফোর সার্জারি ইনক্রিজ দ্য রিস্ক অফ। ধরেন আপনি ম্যাল নিউট্রিশন একদম, মানে আপনার শরীরে কিচ্ছু নাই, মানে আপনি বয়স হয়েছে আপনার 30, কিন্তু আপনার শরীর হয়ে আছে কত, 30, মানে বয়স 30, ওয়েট 30, শরীরে কিচ্ছু নাই, টোটালি ম্যাল নিউট্রিশন পেশেন্ট আপনি। তো সেই ক্ষেত্রে দেখেন, যদি আপনার ম্যাল নিউট্রিশন হয় তাহলে আসলে কি হবে, এখানে কিন্তু সবকিছুর আপনার ঘাটতি। তো এই ঘাটতি, তো ঘাটতির ক্ষেত্রে যদি হয় আপনার শরীরে, যদি ভিটামিনের ঘাটতি হয়, সবকিছুরই যদি ঘাটতি হয়, তাহলে ডেফিনেটলি আপনার শরীরটা ঠিকঠাক ভাবে গ্রো করতে পারবে না, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন ম্যাল নিউট্রিশন বিফোর সার্জারি, সার্জারির আগে যদি আপনার ম্যাল নিউট্রিশন হয়, তাহলে এটা কি বৃদ্ধি পাইতে পারে, ইনক্রিজ দ্য রিস্ক অফ। কিসের রিস্ক থাকতে পারে, দেখেন কি বলছে, যে বলছে হাইপার টেনশন। তাহলে কি আপনার হাইপার টেনশন হবে? আপনার যদি মেল নিউট্রিশন হয় তাহলে হাইপো হতে পারেন, তাই না, নট হাইপার। ইমপ্রুভ ইমিউনিটি, ধরেন আপনি ম্যাল নিউট্রিশনের পেশেন্ট, আপনার কি কখনো ইমিউনিটি ইমপ্রুভ করবে? না, এখানে আরো কি হবে, আরো ডিক্রিজ হবে, হ্যাঁ, রিডিউস হবে। এরপরে কি বলছে দেখেন, পোর ওন্ড হেলিং, আপনার কি ঘাস শুকাইতে হচ্ছে দেরি হবে, তাই না? আচ্ছা, ঘাস সারতে হচ্ছে দেরি হবে। আর একটা কি বলছে, ফাস্টার রিকভারি, আপনি দ্রুত করে সেরে যাবেন। আমি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কি বলছিলাম, গতদিন আপনারা পরীক্ষা দিতে যাওয়ার আগে বারবারই বলছিলাম যে আপনারা প্রশ্নগুলো দেখবেন, যে আহামরি কিন্তু কঠিন প্রশ্ন না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে একজ্যাক্ট এখান থেকে আমার কাছ থেকে কি চাচ্ছে। প্রশ্নগুলা স্ট্যান্ডার্ড, আমি সবসময় বলি, এবং খুব দারুণ প্রশ্ন করছে, এবং আমি প্রত্যেকটা প্রশ্ন, অলমোস্ট আপনাদের প্রায় প্রত্যেকটা প্রশ্ন আমি সুন্দর করে কালেক্ট করে রাখছি, কারণ এইগুলার বেসিসে এখান থেকে অনেক কিছু পাবেন, আসলে অনেক কিছু পাওয়ার আছে। এবং এখান থেকে যে ধরনের বইগুলা থেকে প্রশ্নগুলো করছে, জাস্ট মানে কি বলবো, অ্যামিউজিং, হ্যাঁ, অসম্ভব সুন্দর। এবং এ ধরনের প্রশ্ন আসলেই থাকা উচিত। আমি অনেকগুলো প্রশ্ন আমাদের এই বই আমি স্কিপ করছিলাম, আমি ভাবছিলাম যে এইগুলো হয়তো এরকম ধরনের প্রশ্ন হয়তো নাও আসতে পারে, কেননা এখনো ওই রকম জায়গায় পৌঁছায় নাই। তারপর আগেই দেখলাম যে মার্শাল্লাহ, তার মানে আগামীতে এগুলো পাবেন, প্লাস এই ধরনের এগুলো কিন্তু অলরেডি ইনক্লুডেড। হ্যাঁ, ওকে, প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দিন, এবং এই ধরনের এই জায়গাগুলো থেকে শেখার অনেক কিছু আছে। আমি কেন বারবার এগুলো নিয়ে আমি ক্লাস দিচ্ছি, ফ্রি ক্লাস দিচ্ছি, একই সাথে হচ্ছে আপনাদের কেন বলছি যে এইগুলো আপনারা এইভাবে পড়েন, কারণ এগুলো থেকে শেখার অনেক কিছু আছে। আচ্ছা, 4SC দিয়েছেন। তাহলে খুব কমনলি দেখেন, আপনি ম্যালনিউট্রিশন হলে আপনার সার্জারির আগে, তাহলে সেটা বৃদ্ধি পায় হচ্ছে আপনার এই যে আপনার হচ্ছে পোর ওন হেলিং। দেখেন অপশনগুলোর মধ্যে আপনি খুব সহজে নির্ণয় করতে পারবেন যে এটা কেন হবে। এটার জন্য আপনার আলাদা করে রকেট সায়েন্স জানতে হবে না, এবং আপনার মানে টোটাল বই পুরো একবারে মুখস্থ করতে হবে না, এরকম বিষয় না। দেখেন এই প্রশ্নটা হুবহু আমাদের বইয়ে নাই, তো এটা হচ্ছে প্রশ্নের জন্য আপনি বই কমন থাকতে হবে না। এই প্রশ্নের জন্য আমি সবসময় বলি, কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে আপনি যদি এই প্রশ্ন না পারেন তাহলে আপনি পড়ালেখা বাদ দেন। এরপরে দেখেন, তবে এগুলো সম্পর্কে আপনি বিস্তারিত পড়তে ভিটামিনের যে টপিকটা আছে না, আমি বারবারই বলছিলাম যে হচ্ছে নিউট্রিশন থেকে প্রশ্ন আসলে আপনি ভিটামিনের জায়গাগুলো কভার করে রাখবেন। হচ্ছে ওখান থেকে অ্যান্টিঅক্সিডেন্ট বলেন, বা হচ্ছে ওখানে ফ্যাট সলুবল বলেন, ওয়াটার সলুবল ভিটামিনগুলো বলেন, ভিটামিনগুলোর কাজ কি, কোনগুলার হচ্ছে আপনার কোনগুলা ডিক্রিজ হলে কোন ডিজিজগুলা হয়, হ্যাঁ, কোনগুলোর কজেসগুলা কি কি, এইগুলো আমি বারবারই পড়তে বলছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে প্রশ্নটা আমরা একটু দেখি। দারুণ একটা প্রশ্ন আসছে, দেখেন কি বলছে, যে উই সাইন ইন্ডিকেট আর্লি নিউরো, এই যে ডিটোরেটেশন, হ্যাঁ, মানে হচ্ছে কি আপনার অবনতি। তাহলে দেখেন এই যে অবনতি হবে কখন, আপনার নিউরো অবনতি হবে ইন এ হেড ইনজুরি, কখন আপনার হেড ইনজুরি পেশেন্টের ক্ষেত্রে নিউরো অবনতি, দেখেন কি নির্দেশ করে এটা, এটা কি নির্দেশ করে, এটাকে হচ্ছে দেখেন কি বলছে, ফিক্স ডায়ালেটেড পিউপিল। ফিক্স ডায়ালেটেড পিউপিল কখন হবে, যখন আপনার ব্রেন ড্যামেজ হবে, তখন এক ভাব আপনি আর মানে পেশেন্ট তাকাই আছে কোনোভাবে হচ্ছে, আর মানে এখানে চোখের ক্লিক করতেছে না, এক কথায় আর কি। ড্রপ, এখানে কি হবে, ইনসিজিএস বাই 2 পয়েন্ট, এখানে কি হবে হচ্ছে নিউরোডেটারেশন অবনতি হলে আপনার যে গ্লাসগো কোমা স্কেলে সেখানে হচ্ছে কি হবে, ড্রপ করবে 2 পয়েন্ট, হচ্ছে কমবে, ড্রপ করবে। ব্র্যাডিকার্ডিয়া হবে, নাকি এখানে হচ্ছে হাইপোথার্মিয়া হবে। এখন দেখেন এইটা আপনারা যারা হেড ইনজুরি নিয়ে, দুই জায়গাতে দুইটা টপিক আছে আমাদের বইয়ের মধ্যে, একটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে পাবেন, একই সাথে হচ্ছে যে আপনার পেডিয়াট্রিকের মধ্যে আবার কিন্তু হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে গুলো কিন্তু পাবেন এই প্রশ্নগুলো। তাহলে একই সাথে হচ্ছে এই প্রশ্নটা আপনি দুইটা টপিক পাবেন, হেড ইনজুরির টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং একই সাথে হেড ইনজুরির ম্যানেজমেন্টটা কি হয়, নার্সিং ম্যানেজমেন্টটা, এটা আপনারা বিভিন্ন পরীক্ষাতে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনারা বিভিন্ন পরীক্ষাতে পাবেন আপনারা এই প্রশ্নগুলা। তাহলে হচ্ছে কি হবে, দেখেন এই ক্ষেত্রে হেড ইনজুরি পেশেন্টের ক্ষেত্রে আপনি অবশ্যই হচ্ছে তার কি করবে, ড্রপ করবে সিজিএস, তাই হচ্ছে জিসিএস। আচ্ছা, দেখেন এটা আপনারা কত পেজে পাবেন, কত নাম্বার কোশ্চেন, কোন এক্সপ্লেনেশন, সেগুলো আমি সব সুন্দর করে আপনাদের একই সাথে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন দারুণ আরো একটা প্রশ্নগুলো কিন্তু আমি বারবারই আপনাদের বলছিলাম,
প্রশ্ন কমন মানে নট মিন দ্যাট যে হুবহু প্রশ্ন এইভাবেই টাইপ করা, এইভাবে অপশন টাইপ করা, ওইভাবে আসবে। কিছু কিছু প্রশ্ন এরকম থাকে। তবে যিনি প্রশ্ন করুক, আমি বারবারই বলছি, উনি কখনো ইভেন আপনার কাছে প্রশ্ন করতে দিলেও এই প্রশ্ন এইভাবে আসছে, আপনি একটু ঘুরাই দিবেন। হয়তো এখানে আপনার হচ্ছে ইউভিএল ছিল, আপনি জাস্ট এইটুকু লাগাই দিতে পারেন, অপশন চেঞ্জ করতে পারেন, এর জায়গায় বি দিতে পারেন। এখানে কোনো কোনো হচ্ছে আপনার জায়গাগুলো আপনি চেঞ্জ করতে পারেন প্রশ্নের মধ্যে। এগুলো কিন্তু প্রশ্ন করার একটা আর্ট, ঠিক আছে? তো এটা সবসময় থাকে, এটা আমি বারবারই বলছি। তো এই জায়গাগুলো হচ্ছে আপনারা দেখবেন, এই জন্য প্রশ্নগুলো হচ্ছে আপনাকে সম্পর্কে আইডিয়া রাখতে হবে প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে। তাহলে কি বলছে দেখেন, সয়ের আর্লি অ্যাম্বুলেশন, ঠিক আছে, মানে দ্রুত করে আপনার মুভমেন্ট, হাঁটা চলা কখন বলছে? পোস্ট সার্জারি প্রিভেন্ট। তাহলে হচ্ছে পোস্ট সার্জারির ক্ষেত্রে, পোস্ট সার্জারির সময় আপনার যে দ্রুত নড়াচড়া, আর্লি অ্যাম্বুলেশন হচ্ছে বলছে, তো সেইটা এইটা আপনাকে কি প্রিভেন্ট করে, মূলত কি প্রতিরোধ করে? ইউভেল, ইউরিনারি ভেনাস লাইন প্রিভেন্ট করে, অর্থাৎ এখানে ডিভিটি হইতে পারে, হ্যাঁ, ডিপ ভেইন থ্রম্বোসিস হইতে পারে, হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করে, নাকি এয়ার লস প্রিভেন্ট করে, নাকি হচ্ছে ইমপ্রুভ আপনার হচ্ছে অ্যাপিটিট, আপনার ক্ষুধা বাড়ায়। এখানে তাহলে কোন জিনিসটা হতে পারে? আপনারা কি অ্যান্সার করছিলেন এটা বলেন তো, একটু অ্যান্সার করেন তো প্রত্যেকেই। এটা খুব দারুণ একটা জায়গা, জায়গা থেকে প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে রেনাল ক্যালকুলাই থেকে প্রশ্নটা আসছে, এবং খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। প্রত্যেকে এটা একটু কমেন্ট করেন যে এটার উত্তরটা কি হবে, আর প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিয়েন। আর যারা হচ্ছে আপনার ক্লাস করতেছেন, আপনাদের কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আমি বারবারই বলছি, এটা কিন্তু আপনাদের পরবর্তীতে প্রয়োজন হবে, এই জন্য পড়ে রাখেন। প্রত্যেকে একটু কমেন্ট করেন যে এটার উত্তরটা কি হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। অ্যাক্টিভিটিস কম, এনিওয়েজ। পরীক্ষা কি ভালো হয় না আপনাদের, নাকি নাকি বুঝতে পারতেছেন না প্রশ্নগুলা, না কি করে আসছেন? এগুলো তো পড়তে হবে। দেখেন, ভলিউম একের হচ্ছে 284 পেজের, হ্যাঁ, কোশ্চেন হচ্ছে 12, 19 পেজের, এবং হচ্ছে আপনার 84 পেজের 61, ঠিক আছে? 19 পেজের কোশ্চেন নাম্বার ছিল হচ্ছে 12। এই যে দেখেন কি বলছে, এখানে সুন্দর করে একটা বড় কোশ্চেন দেওয়া আছে। দ্য নার্স টেকিং কেয়ার অফ এ পেশেন্ট আফটার ভ্যাজানাল হিস্টেক্টমি ফর, এই যে হচ্ছে প্রোল্যাপসড ইউটেরাস, উইচ দ্য ফলোয়িং নার্সিং ইন্টারভেনশন বাই দ্য নার্স উড বেস্ট মিনিমাইজ দ্য রিস্ক পালমোনারি এম্বোলিজম ফর দ্য পেশেন্ট। অর্থাৎ এখানে হিস্টেক্টমির পরে কোন কোন এগুলো হচ্ছে এখানে থাকবে। দেখেন, আর্লি অ্যাম্বুলেশন সোন হচ্ছে আফটার সার্জারি। এখানে আদার্স যে প্রিভেনশন গুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। এখানে এখানে বলছে কি দেখেন, যে তাহলে হচ্ছে আপনার আর্লি এম্বুলেশন পোস্ট সার্জারি কি প্রিভেন্ট করবে? তাহলে এখানে তাহলে এই যে সার্জারির পরে আপনার হচ্ছে আপনার আর্লি অ্যাম্বুলেশন করতে হবে, এবং যেটা প্রিভেনশন করবে হচ্ছে আপনার 284 পেজের 61 নম্বর কোশ্চেনে গেলে এটা সম্পর্কে এখন বিস্তারিত পাবেন, ঠিক আছে? 284 পেজ 61 নম্বর কোশ্চেন। এগুলো আমি বারবারই আপনাদেরকে বলছি যে আপনারা প্রত্যেকে এইভাবে ধরে ধরে আপনারা পড়েন, তাহলে দেখবেন যে এগুলো নিয়ে আপনাদের ইনশাল্লাহ সমস্যা থাকবে না। এই যে দেখেন, এখন বলছে যে এই যে অ্যাম্বুলেশন উইথ প্রমোট দ্য পাসেস অফ স্টোন দেয়ার বাই অবটেইন সাম পেইন রিলিফ করবে, ঠিক আছে? তাহলে এখানে মূলত যে জিনিসটা করবে আপনার, সেটা হচ্ছে কি, যে আপনার হচ্ছে এই যে ইউভিএল, অর্থাৎ কি, যে আপনার হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস বলেন, বা হচ্ছে এই যে হাইপোস্টেন, এই যে নিউমোনিয়া, ঠিক আছে, হাইপোস্টিক, এই যে হচ্ছে পোস্টেট নিউমোনিয়া যেগুলো আছে, এগুলো কিন্তু হবে কি হবে, যে আপনার কিন্তু এগুলো রিলিভ করবে ধীরে ধীরে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আপনার পড়ার ক্ষেত্রে দেখেন, তাহলে আপনি যে শুধুমাত্র একটা জায়গা অল্প একটু করে পড়ে রেখে দিবেন, বিষয়টা এরকম না। প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনাকে একটা সুন্দর ধারণা রাখতে হবে, ক্লিয়ার ধারণা রাখতে হবে, যাতে করে হচ্ছে কি আপনি এই প্রশ্নগুলো কোথা থেকে আসছে আপনি অ্যান্সার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে হচ্ছে এ। আচ্ছা, এরপরে কি বলছে, আবগার স্কোরের খুব কমন একটা কোশ্চেন। দেখেন, কয়েকটা প্রশ্ন কিন্তু খুবই কমন ছিল, যেগুলো আপনাদের প্রত্যেকের পারা উচিত ছিল। আবগার স্কোর অ্যাসেস কি কি হচ্ছে এখানে অ্যাসেস করা হয়? ম্যাটারনাল পেইন লেভেল না, প্লাসেন্টা ইন্টিগ্রিটি না, ইউট্রিন কন্ট্রাকশন স্ট্রেংথ। দেখেন, আপনি কিন্তু খুব সহজে এটা অ্যান্সার দিতে পারছেন, এবং প্রত্যেকে আমি আশা করি যে এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারছেন। তাহলে হচ্ছে আবগার স্কোরে কি কি এখানে অ্যাসেস করা হয়ে থাকে? তাহলে দেখেন, হার্ট রেট, রেসপিরেশন, এরপরে হচ্ছে কি বলছে, টোন, রিফ্লেক্স, এবং হচ্ছে কালার গ্রিমেন্স, তাই না? তাহলে এগুলো কিন্তু আপনাদের কাছে এটাও কমন ছিল। এগুলো একবারে সহজ সহজ প্রশ্ন আসছে, মানে এই ধরনের প্রশ্নগুলো যে কয়টা সহজ দিছে,
এটা হচ্ছে ভলিউম 2, আপনি 126 নাম্বার 17 নাম্বার কোশ্চেন হুবহু আছে, যেগুলো এরকম কোশ্চেন নাম্বার দেওয়া দেখবেন ওগুলো প্রায় হুবহু কোশ্চেন দেওয়া, মানে সেম টু সেম একবারে। উইচ সিমটম ইন্ডিকেট আর্লি সেপটিক শক? সেপটিক শক, নিউরোলজিক শক, তারপরে হচ্ছে আপনার অ্যানাফাইলেটিক শক, প্রত্যেকটা শক কিন্তু আলাদা আলাদা করে হচ্ছে কি করা, আলাদা আলাদা করে আপনার প্রশ্ন দেওয়া, একই সাথে এর প্রত্যেকটা জিনিসই আপনাদের সুন্দর করে দেওয়া। এইগুলো যদি আপনি পড়েন দেখেন আপনার টোটাল হচ্ছে শকেরই একটা টপিক আছে, এই সমস্ত কিন্তু আলাদা আলাদা টপিক। দেখেন এই যে শক নিয়ে হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের মধ্যে শক নিয়ে 205 একটা টপিকই আছে শক নিয়ে, এবং এখানে আপনি সমস্ত শকগুলো সম্পর্কে এই যে শক রিলেটেড যে যে প্রশ্ন, এই যে ক্লিনিক্যাল সাইন সিনড্রোম হচ্ছে, শক ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম, শক হচ্ছে কি একটা ক্লিনিক্যাল সিনড্রোম, ঠিক আছে, যেটা কি ক্যারেক্টারাইজড বাই ইনএডিকুয়েট টিস্যু পারফিউশন, যেখানে হচ্ছে কি অপর্যাপ্তভাবে আপনার টিস্যুতে কি হয়, টিস্যুতে হচ্ছে অক্সিজেন ঠিকঠাক ভাবে যাইতে পারে না, এবং কি হয় যার ফলে হচ্ছে সেই জায়গাটা আপনার কি হবে যে টোটালি হচ্ছে নামনেস হয়ে যাবে, তাই না? তাহলে কি অপর্যাপ্ততা আপনার টিস্যু লেভেলে যে হচ্ছে টিস্যু পারফিউশনে রক্ত সঞ্চালনটা হচ্ছে অপর্যাপ্ত হবে, এবং এটা কিন্তু একটা ক্লিনিক্যাল সিনড্রোম। সিনড্রোম কি এটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি, ওই যে এসব নিয়ে কিন্তু আপনারা সিমটম কি সিনড্রোম কি, তারপরে হচ্ছে আমি এটা নিয়ে মনে হয় একটা ভিডিওই দিছিলাম আপনাদের, দেখবেন যে এই যে হচ্ছে ক্লিনিক্যাল যে টার্মগুলো ইউজ হয় এই ক্লিনিক্যাল টার্মগুলো নিয়ে একটা দেওয়া আছে। তো এই সাইডে এসে দেখেন আপনি হচ্ছে এখানে হাইপোভলমিক শক, ঠিক আছে, আপনার এই প্রশ্নটা কোথা থেকে আসছে, হাইপোভলমিক শক নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে আপনারা জানেন। তাহলে এই প্রশ্নটা আসছে হচ্ছে সিমটম ইন্ডিকেট, এই যে সেপটিক শক ক্ষেত্রে হচ্ছে কোন সিমটম গুলো দেখা দেয়, আর একই সাথে কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে একটা দিছিলাম সেটা এই হাইপোভলমিক শক থেকেও কিন্তু আসছে। তো আপনি যদি এখানে পড়েন দেখেন সবগুলো সব একই সাথে দেওয়া, এখানে হচ্ছে হাইপোভলমিক শক, এর নিচে হচ্ছে সেপটিক শক, এই সাইডে দেখেন আপনার প্রত্যেকটা শক নিয়ে নিয়ে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে, এই যে অ্যানাফাইলেটিক শক, ঠিক আছে, এরপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর গুলা কি কি, এরপরে দেখেন এই যে আপনি সেপটিক শক রিলেটেড যে যে আপনার প্রশ্নগুলো আসছে সব কিন্তু এখানে দেখেন একদম হুবহু কোশ্চেন, দেখেন এটা সেম টু সেম। Which of the following finding would a nurse identify as indicate of septic shock in a patient? Cool clammy skin. সি নাম্বার উত্তর, এখানে এখানে দিছে হচ্ছে এ নাম্বার উত্তর, ঠিক আছে। তো এইরকম প্রশ্নগুলা আপনি যদি এখন থেকেই দেখেন, এটা কিন্তু যে আপনি পরীক্ষার আগের দিন নিয়ে প্রত্যেক বারবার আপনি হচ্ছে আপনি যে প্রত্যেক বারবার হচ্ছে আপনি পরীক্ষার আগের দিন বই খুঁজবেন, এই কাজ বাদ দেন, দিয়ে প্রথম থেকে হচ্ছে নিজেকে প্রিপেয়ার করেন। এখন বর্তমানে আপনি যেখানেই যাবেন ভাইভাতেও আপনাকে ওই ধরনের প্রশ্ন করবে, আপনার একই সাথে হচ্ছে আপনার কিন্তু বেসিকটা এইভাবে ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি কট মুরব্বী কিন্তু কট খেয়ে যাবেন একবারে জায়গায়। কি বলছে দেখেন, কোন ক্লেমি স্কিন, তাহলে এখানে হুবহু কোশ্চেন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, পেজ নাম্বার সহ দেওয়া আছে। এরপরে হচ্ছে প্রশ্ন কি বলছে, উইচ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি বার্ন ম্যানেজমেন্ট। দেখেন আপনার হচ্ছে ইন্টিগ্রিমেন্টারি সিস্টেমে বার্ন, আমি খুব সুন্দর করে ওটা এখনো যাইনি, তবে আগের ব্যাচগুলোতে যখন পড়াইছি খুব ভালোভাবে এগুলো পড়াইতাম যে হচ্ছে বার্ন ম্যানেজমেন্ট কি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক একদম, আমি এবং ইভেন এখানে আমি স্টার দিয়েও রাখতাম। কি বলছে দেখেন যে হচ্ছে উইচ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, প্রথম আপনার এখানে হচ্ছে সব থেকে আপনার উপযুক্ত কাজটা কি হবে এবং আপনি কোনটাকে সব থেকে বেশি মূল্যায়ন করবেন, প্রথম মূল্যায়ন করবেন কোন জিনিসটা, ওন ক্লিনিং, আপনি ঘাটাকে হচ্ছে পরিষ্কার করবেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিবেন, নাকি এয়ারওয়ে মেনটেনেন্স করবেন, নাকি ড্রেসিং করবেন, এইটা একটু অ্যান্সার করেন তো। এটা হচ্ছে ক্র্যাক দ্য লাইসেন্স, বইটা হচ্ছে ক্র্যাক দ্য লাইসেন্স বই। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করছেন, প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন প্লিজ, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে একটু ডান লিখে দিয়েন। একই সাথে হচ্ছে আপনাদের যদি অন্য কোনো সেটের প্রয়োজন হয় সেগুলোও জানায়েন, একই সাথে আপনাদের কাছে যদি ভিন্ন কোনো সেটের প্রশ্ন থেকে থাকে সেগুলোও দিবেন, সেগুলো একদম পেজ টু পেজ। আমি কি বলছি যে আপনারা প্রশ্ন দিবেন, আমি পেজ অনুযায়ী কোথা থেকে কমন আসছে এটা দেখাই দিব ইনশাল্লাহ, এগুলো দেখে নেবেন। মুক্তি আক্তার লতা, এটা হচ্ছে ক্র্যাক দ্য লাইসেন্স বই। অনেকেই মনে করেন বইটা শুধুমাত্র লাইসেন্স শিক্ষার্থীদের জন্য, না, এটা হচ্ছে আমি এমনভাবে তৈরি করছি, কারণ বইটার নাম দেওয়া লাইসেন্স, ক্র্যাক দ্য লাইসেন্স, কারণ হচ্ছে লাইসেন্স পরীক্ষায় একমাত্র পরীক্ষা যেখানে হচ্ছে মানে এই স্টেজ পর্যন্ত আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যখন শেষ করবেন, আপনার একাডেমিক স্টাডি শেষ করবেন, এরপর হচ্ছে আপনি পোস্ট বেসিক করেন, এই দ্বারা আপনি জবের জন্য প্রিপারেশন নেন, তাহলে আপনাকে কি পড়তে হবে, আপনাকে টোটাল সিলেবাস আবার হচ্ছে রিভিশন দিতে হবে। একমাত্র লাইসেন্স পরীক্ষা যেখানে হচ্ছে আপনার টোটাল প্রিভিয়াসের সব টপিকগুলো আবার রিভিশন দেওয়ার প্রয়োজন হয়, এজন্যই বইটার নাম স্পেসিফিক্যালি দেওয়া হয়েছে ক্র্যাক দ্য লাইসেন্স, বাট দিস ইজ দ্য অনলি ওয়ান বুক হুইচ ইজ টোটালি হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু আইসিএন সিলেবাস অনুযায়ী টোটালি হচ্ছে ডেকোরেটেড করা। তো এখানে বিষয়টা কি দেখেন, এখানে কিন্তু আমি সুন্দর করে দিয়েছি যে নার্সিং একাডেমি, কারণ কি আপনি যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কি হবে, এখান থেকে আপনি প্রথম আপনার যে টোটাল সাবজেক্টগুলো পাচ্ছেন একই সাথে কিন্তু আপনার
এই যে আপনার লাইসেন্স পরীক্ষা যে আপনি দিবেন পরবর্তীতে, সেটার জন্য আগে থেকে আপনি প্রিপেয়ার্ড হয়ে যেতে পারতেছেন, আইডিয়া পেয়ে যাচ্ছেন। এরপর হচ্ছে যারা লাইসেন্স পরীক্ষার্থী আছেন তাদের জন্য তো এটা মাস্ট রিডেড একটা বুক। এবং একই সাথে হচ্ছে আপনার পোস্ট বেসিক যারা আছেন, দেখেন পোস্ট বেসিকটাও সেম। আপনারা, আমাদের সমস্যাটা কি আমি বলি, আমরা কোনো পরীক্ষাতে অ্যাটেন্ড করতে গেলে বইয়ের উপরে ওই নাম থাকতে হবে, তাহলে ওইটা ওই বই। এইটাই হচ্ছে আমাদের মানে প্রত্যেকের, আমি বেশিরভাগই দেখলাম এটা। মিডওয়াইফারি সিলেবাসের ভিতরে কিছুই প্রয়োজন নাই, উপরে মিডওয়াইফারি লেখা থাকতে হবে না। এরপরে হচ্ছে পোস্ট বেসিক, উপরে পোস্ট বেসিক লেখা থাকতে হবে, তাহলে যথেষ্ট। আপনাকে দেখতে হবে, দেখেন আপনার প্রশ্নগুলো কেমন আসে। পোস্ট বেসিকে সিলেবাসের বাইরে প্রশ্ন আসে না। এইবার দেখেন এখানে কিন্তু আমরা ভলিউম 3 এর মধ্যে আপনার পোস্ট বেসিকের প্রশ্নগুলো সব ইনক্লুডেড। এইবার হচ্ছে এখানে প্রত্যেকটা চাকরির যে বিশেষ করে এই যে টেকনিক্যাল সাইডের যে কোশ্চেনগুলো হয় সেগুলো এখানে ইনক্লুডেড থাকবে। তাহলে এখানে কি হবে, আপনার একটা বই কিনে আপনি একদম ফার্স্ট ইয়ার টু পোস্ট বেসিক ইভেন আপনার প্রত্যেকটা জায়গাতে সুন্দরভাবে কাজে লাগাইতে পারতেছেন। তাহলে আপনি এর বাইরে আর কি বই কিনবেন বলেন? আচ্ছা, কি দিয়েছেন ভাইয়া? ওন ক্লিনিং আর ড্রেসিং তো সেম জিনিস। তাহলে 9 এর অ্যান্সার হচ্ছে সি, সাইকা। আমি হচ্ছে এই জিনিসটাই আমি বলছি যে আপনারা প্রশ্নগুলো দেখে আপনারা চেষ্টা করবেন যে কোনগুলো বাদ দেওয়া যায়, ঠিক আছে? এবং আপনি যদি একদিনের জন্য বার্নের টপিক পড়ে থাকেন, তাহলে বার্নের ম্যানেজমেন্টে একদম প্রথমেই দেখবেন যে ফার্স্ট প্রায়োরিটি কি আছে। দেখেন এখানে হচ্ছে, আমি এখানেও দেখা লাগবে না, এখানে আপনারা প্রত্যেকটা টপিক সম্পর্কে আলাদা দেখেন। এই যে হচ্ছে ইন্টিগ্রেটরি সিস্টেম, ইন্টিগ্রেটরি ডিসঅর্ডারের মধ্যে প্রথম টপিকই বার্ন, 297 পেজ। এইবার দেখেন আপনি যখন 297 পেজ পড়বেন, শুধু কি বার্ন রিলেটেড কেমন স্টাইলে স্ট্র্যাটেজি মেনটেন করা, সেখানে হচ্ছে কি দেখেন, আপনি প্রথমে যে প্রশ্নগুলো, অনেকগুলো প্রশ্ন আছে বার্ন রিলেটেড, এখানে হচ্ছে একদম বার্ন প্রথমে এটা কত ডিগ্রি, কোন কোন ধরনের বার্ন আছে, তারপরে হচ্ছে কত ডিগ্রি বার্ন, এরপর হচ্ছে এখানে রুল অফ 9 মেজার করার ক্ষেত্রে, ঠিক আছে? এরপর হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে একদম আলাদা আলাদা করে দেওয়া। এরপর হচ্ছে দেখেন এই যে লন্ড বর্ডার হচ্ছে ব্রডার চার্ট, এটা কাদের জন্য ব্যবহার করা হয়, রুল অফ 9 কাদের জন্য, এইখানেও কিন্তু প্রশ্ন আলাদা করে আসে। আমি যখন পড়াইছিলাম তখন বারবার এগুলো বলছিলাম। এরপরে দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই সুন্দর করে আপনার এখানে দেওয়া আছে। এই প্রশ্নটা যেন কত নম্বর কোশ্চেন থেকে আসছে, 298 পেজ, কোশ্চেন নাম্বার 40। এই যে দেখেন, হ্যাঁ, একদম সুন্দর করে এখানে প্রশ্ন দেখেন, সুন্দর করে দেওয়া আছে। 40 নম্বর প্রশ্ন, হোয়েন প্ল্যানিং কেয়ার অফ পারসন উইথ বার্ন অন দ্য আপার পার্ট অফ দ্য বডি ইনভলভ ফেস অ্যান্ড নেক। যখন হচ্ছে আপনি একজন প্ল্যানিং করছেন, কেয়ার প্ল্যানিং করছেন একজন পার্সনের যার হচ্ছে কি হয়েছে, বার্ন হয়েছে, এবং হচ্ছে কি আপার পার্ট অফ দ্য বডির আপার পার্ট ইনভলভিং, এখানে ফেস এবং নেক ওইখানে ইনভলভ হয়েছে। উইচ অফ দ্য ফলোইং নার্সিং ডায়াগনোসিস শুড টেক হিজ হাইজেস্ট প্রায়োরিটি, আপনি কোনটা সব থেকে বেশি মূল্যায়ন করবেন, কোনটা সব থেকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন। এই যে দেখেন, ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স, ঠিক আছে? তাহলে এই যে প্রশ্নগুলো এইভাবে যদি আপনি প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে পারেন, বিলিভ মি অর নট, আপনার দেখবেন যে আপনি এই যে অ্যানালাইসিস করার যে হচ্ছে আপনার, এটা অটোমেটিক্যালি আপনার মধ্যে ডেভেলপ করবে, ঠিক আছে? তাহলে দেখেন এটার অ্যান্সারটা হচ্ছে সি। এরপরে আসেন দারুণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এ পেশেন্ট উইথ, এই যে দেখেন প্রফিউস, এই যে হচ্ছে রাইস ওয়াটার স্টুল, ঠিক আছে? রাইস ওয়াটার স্টুল হচ্ছে আচ্ছা, লাইকলি হ্যাজ। তাহলে দেখেন এ পেশেন্ট উইথ, এটা তাহলে কিসের সাথে, এটার মূলত কোনটার মধ্যে এটা আছে, এরকম কোনটার সাথে সম্পৃক্ত? যেমন লাইকলি কিসের সাথে মূলত হচ্ছে এটার সম্পৃক্ততা, দেখেন তো, টাইফয়েড, কলেরা, তারপর স্যালমোনেলাইসিস, নাকি হচ্ছে অ্যামোভিয়াসিস? তাহলে অ্যামোভিয়াসিস হচ্ছে কি ডিসেন্ট্রি ডায়রিয়া, উইচ ইজ ওয়াটারি স্টুল, তাই তো? ওই আগেরটার সাথে কিন্তু দেখেন প্রশ্নগুলো কিন্তু আমি বারবারই বলছিলাম না যে কমিউনিকেবল ডিজিজ আপনি আবার বাদ দিয়েন না। তাহলে এই জায়গাগুলো হচ্ছে আপনি যদি এইভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়েন, ইনশাল্লাহ আপনি মানে মাস্ট বি ভালো কিছু করবেন। যারা লাইসেন্স পরীক্ষার্থী আছেন, আমি বারবারই বলছি ভাই, আপনি কি এই ধরনের প্রশ্নগুলা পারেন? যদি পেরে থাকেন আলহামদুলিল্লাহ, এইভাবে আরো প্র্যাকটিস করতে থাকেন। যদি না পারেন এখনো সময় আছে, আমি শুধু এটুকুই বললাম। দেখেন যে মনে পড়বে একটা সময় এই সমস্ত কথাগুলা পরীক্ষার আগে। কেননা আপনার বেসিক কোশ্চেন দিবে, ওটা আপনিও পারবেন, সবাই পারবে। রিপিট কোশ্চেন আসবে, ওটা আপনিও পারবেন, সবাই পারবে, ঠিক আছে? কিন্তু প্রশ্ন একটু ঘুরাবে, মনে করবেন যে শুধু শুধু যারা মাত্র এইভাবে প্রিপারেশন নিচ্ছে তারা আগাবে, আবার রেজাল্ট খারাপ করবে। এটা ধরা বাঁধা, কেননা এইভাবে আপনি একাডেমিকে পড়েন নাই। যতই বলেন আপনি এইভাবে পড়েন নাই। বি দিয়েছেন কলেরার সাথে সম্পৃক্ত, আচ্ছা, সম্পৃক্ততা সুন্দর একটা প্রশ্ন। এই সমস্ত প্রশ্নগুলা আপনারা একদম বইয়ে হুবহু পাবেন, এই জন্য হচ্ছে এইভাবে পড়া উচিত আপনাদের। এটা হচ্ছে ভলিউম 2 এর কমিউনিকেবল যে ডিজিজটা আছে, 104 পেজের 4 নম্বর কোশ্চেন, একদম হুবহু কোশ্চেন এটা। দেখেন 104 নম্বর পেজ, হয়তো কলেরা আছে ওখানে, হ্যাঁ হ্যাঁ, কলেরাই আছে এবং কলেরাই অ্যান্সার। এই যে দেখেন, রাইস ওয়াটার টাইপ
দেখেন রাইস ওয়াটার টাইপ অফ স্টুল ইজ এ টাইপিক্যালি সিমটম অফ কিসের সিমটম? কলেরা। মানে প্রশ্নগুলা আপনাকে আলাদা আলাদা করে কেন কলেরা টাইফয়েড, দেখেন প্রশ্নগুলা যিনি করছে আই ডোন্ট নো কোন বই থেকে করছে, মানে আই নো বাট নট শিওর, ঠিক আছে, এই জন্য আর বলতেছি না। তবে প্রশ্নর ধারা মানে যখন যেটা ধরছে, ধরেন যে একটা সেট একসাথে হয়তো রাখছে সামনে, মানে আমি মাঝে মাঝে যেভাবে প্রশ্ন করি 3-4টা সেট ধরেন একসাথে রাখছে, এখান থেকে প্রশ্ন নিয়ে ওখানে বসাইছে, এ সেটের ওই জায়গায় বসাইছে, একই প্রশ্ন না দিয়ে পাশাপাশি টপিক থেকে প্রশ্ন সাজাইছে। এই জন্য আমি যতটুকু আমার মনে হয়েছিল যে এইভাবে এইভাবে এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসতে পারে, ইভেন আমি আপনাদেরকে দেখেন টপিকগুলো সিলেক্ট করে দিয়েছি, সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পাইছেন, বোঝা যায় অনেক অনেক ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তবে বোঝা যাবে না বিএনএমসির তালবাহানা। বিএনএমসি যে কি প্রশ্ন করতে পারে এবার লাইসেন্সে সেটা বোঝা খুবই মুশকিল, কারণ এরা মার্চে এমন একটা প্রশ্ন করছে, মানে আপনারা যারা এবার পরীক্ষা দিচ্ছেন এর আগের 3টা পরীক্ষার ক্ষেত্রে একটা হচ্ছে ওই যে অক্টোবর থেকে, অক্টোবর মার্চ আবার সেপ্টেম্বর, তাই তো নাকি, আবার মার্চ, তার মানে অক্টোবর মার্চ সেপ্টেম্বর এরকম ভাবে যে পরীক্ষাগুলো হয়েছে, মানে পরীক্ষার প্রশ্ন 3বারই 3 রকম ভাবেই করছে। সুতরাং আপনারা একটু বি কেয়ারফুল, আমি আপনাদের বলবো যে আপনাদের কিভাবে কি করতে পারে না পারে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, আপনারা একটু কেয়ারফুল থাকেন, এইটুকুই বললাম। এরপর দেখেন বলছে হোয়েন ইউজিং অক্সিজেন থেরাপি, যখন আপনি হচ্ছে অক্সিজেন থেরাপি দিচ্ছেন, ব্যবহার করছেন, ইট ইজ ইম্পর্টেন্ট টু, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কি বলছে দেখেন, যে কিপ দ্য অক্সিজেন ট্যাঙ্ক ক্লোজড, এখানে কি করা, অক্সিজেন ট্যাঙ্কে হচ্ছে ক্লোজ করে দেওয়া। আচ্ছা, অ্যালাউ স্মোকিং নেভার নেয়ার অক্সিজেন সোর্স, আমি সেদিনও বারবারই বলছিলাম যে এই যে হচ্ছে এই যে রিসেন্টলি মনে হয় পড়াইতেছিলাম আপনাদের, এই যে স্মোকিং করা যাবে না কেন, কারণ হচ্ছে কি এটা এটা কিন্তু আরো কি করতে পারে, যে এখানে হচ্ছে আগুনের ওই যে কি টার্মটা ছিল জানো, আর হচ্ছে আগুন বৃদ্ধি করতে পারে, তাই না? তার মানে কি অক্সিজেন হচ্ছে কি করে, আগুন জ্বলতে সাহায্য করে। সো এটা ইভেন ওইখানে এইভাবে আপনাদের এক্সপ্লেনেশনটা দেওয়া রিসেন্টলি পড়াইতেছিলাম, যে সেখানে অক্সিজেন পর্যন্ত, সেখানে অক্সিজেনের এই স্মোকিং এর আগুন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না, কারণ যে কোনো মুহূর্তে সেখানে আগুন ধরে যেতে পারে। আচ্ছা, এরপরে কি বলছে, মনিটর পেশেন্ট ফর সাইন অফ অক্সিজেন টক্সিটি, এখানে কি করতে হবে, পেশেন্টকে এখানে হচ্ছে মনিটর পেশেন্টকে মনিটর করতে হবে ফর সাইন, হ্যাঁ, সাইনগুলা অফ অক্সিজেন টক্সিটি, কোনো অক্সিজেন টক্সিটি হচ্ছে কিনা সেজন্য হচ্ছে সেটার জন্য আপনার কি করতে হবে, পেশেন্টকে মনিটর করতে হবে। ইনক্রিজ ফলো রেট কনস্ট্যান্টলি, আপনার কি করতে হবে, যে ক্রমাগত এটা বাড়াইতে হবে, তাই করতে হবে কি, তাহলে এখানে দেখেন প্রশ্নগুলো যদি আপনি একটু ঠান্ডা মাথায় বুঝে বুঝে অ্যান্সার করেন তাহলে কিন্তু ভালোভাবে আপনি ক্লিয়ার করতে পারবেন, এই প্রশ্নটা আপনি অ্যান্সার করতে পারবেন। দেখেন সত্যিকার অর্থে নিজম তারা কমেন্ট করেছেন, এখানে প্রত্যেকটার একটা এক্সপেকটেশন থাকে, যেরকম আমাদের পেইড ব্যাচে শত শত স্টুডেন্ট, তাই না, অনেক স্টুডেন্ট, তো তাদের হচ্ছে একটা এক্সপেকটেশন আছে যেন আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সার্ভিস দিই। এখন আমরা তাদের সার্ভিস বাদ দিয়ে তাদেরকে ঘাটতি দিয়ে তো আর আপনাদেরকে সার্ভিস দিতে পারবো না, এটা খুবই কমন। তো আমাদের ওইখানে হচ্ছে প্রপার সার্ভিসটাই দিতে হয় এবং সবসময় আমাদের ওইখানে লেগে থাকতে হয়। এরপর দেখেন আমাদের হচ্ছে অ্যাডমিশনের ব্যাচ, তাদের এক্সপেকটেশন আছে, আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারের ব্যাচ শুরু হয়েছে, তাদের এক্সপেকটেশন আছে। প্রত্যেকের জন্য আমাদের টার্গেটটা এরকম, একদম আপনি অ্যাডমিশন থেকে শুরু করে আপনি যেন একদম টোটাল আপনার নার্সিং ক্যারিয়ারটাকে খুব স্ট্রংলি ডেভেলপ করতে পারেন এবং নিজেকে ওইভাবে আপনি আগে থেকে প্রিপেয়ার করতে পারেন। এর জন্য কিন্তু আমাদের কোর্সটা টোটালি অ্যাডমিশন, ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, এরপরে হচ্ছে আপনার লাইসেন্স, এরপরে হচ্ছে আপনার পোস্ট বেসিক, এরপর হচ্ছে আপনার জব প্রিপারেশন, ওভারঅল সবগুলাই। এবং আপনারা আমাদের প্রত্যেকটা পড়ানোর টপিকগুলো, প্রত্যেকটা সাবজেক্টগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে, ঠিক আছে। এটা তাহলে সি দিয়েছেন, তাহলে দেখেন আপনি এই অপশনগুলোর মধ্যে খুব সহজেই কিন্তু আপনি এটার অ্যান্সার করতেছেন, মানে কনস্ট্যান্টলি আপনি বাড়াবেন না। এটা হচ্ছে আমি এটা তো বললামই, অক্সিজেন এখানে ইভেন কোনো সিঙ্গেল একটা হচ্ছে আগুনে নিয়ে নিয়ে যাওয়া যাবে না, এরপরে হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক আপনি ক্লোজ করে দিবেন না। তাহলে দেখেন আপনি যেটা বাকি থাকতেছে সেটাই আপনার অ্যান্সার। তাহলে এই প্রশ্নগুলো আমি আশা করি আপনারা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছেন এবং সবাই মনে হয় ভালো পরীক্ষা দিচ্ছেন। আপনি এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা হুবহু নাই, তবে আপনি যেভাবে পড়তে পারেন, এখানে টোটালি অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনে একটা টপিক আছে আমাদের বইয়ে, ফার্স্ট মানে হচ্ছে ভলিউম ফার্স্ট অন ভলিউমে, এবং একই সাথে হচ্ছে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এগুলা টোটালটাই পড়বেন, এটা নিয়ে আপনার একটা সিঙ্গেল কনফিউশন থাকবে না, এর রিলেটেড যত প্রশ্ন আসবে সবই পাবেন। এরপরে কি বলছে দেখেন, এ টুইস্টেড ওভারিয়ান সিস্ট রিকোয়ার্স অবজারভেশন, অ্যান্টিবায়োটিক্স, হরমোন থেরাপি নাকি ইমার্জেন্সি সার্জারি। দারুণ একটা প্রশ্ন, প্রশ্নটা একদম বইয়ে আমাদের হুবহু নাই। টুইস্টেড ওভারিয়ান সিস্টের জন্য কি প্রয়োজন, ঠিক আছে, একটু এটা অ্যান্সার করে ফেলেন আপনারা কি দিছেন অ্যান্সার, যদিও দেখা যাচ্ছে যে এটার জন্য হচ্ছে কি প্রয়োজন, ইমার্জেন্সি সার্জারি প্রয়োজন, হুবহু নাই এটা, তবে প্রশ্নটা খুব দারুণ একটা জায়গা থেকে করছে।
পরবর্তীতে এই সমস্ত জায়গাগুলো আমরা ধরবো ইনশাল্লাহ। এরপরে একটা দারুণ প্রশ্ন আসছে, দেখেন কি বলছে, যে উইচ প্রিঅপারেটিভ ইন্টারভেনশন রিডিউস দ্য রিস্ক অফ সার্জিক্যাল সাইট ইনফেকশন। দেখেন তাহলে কি বলছে, যে কোন প্রিঅপারেটিভ কার্যক্রমটা কমাইতে পারে কি এই যে সংক্রমণের ঝুঁকি, সার্জিক্যাল সাইট ইনফেকশনের যে ঝুঁকিটা আছে এইটা কমাইতে পারে কোন ইন্টারভেনশনটা। এখানে ভালোভাবে দেখেন আপনি অপশনগুলা, 13 নম্বরে অ্যান্সার করতে থাকেন আপনারা কি দিয়েছেন। দেখেন অ্যাপ্লাইং ময়েশ্চার অফ দ্য ইনসিশন সাইড, তার মানে কি ওই জায়গাটা হচ্ছে কি করতে হবে আপনার, মানে ময়েশ্চার রাখতে হবে, ভিজা ভিজা রাখতে হবে, এরকম অবস্থাতে রাখতে হবে, তাই কি। আচ্ছা, ফাস্টিং ফর 24 আওয়ার্স, আপনি কি করবেন, 24 ঘন্টা না খেয়ে রাখবেন, এটা করবেন কি। আচ্ছা, এরপরে হচ্ছে না খেয়ে রাখলে কি আপনার ইনফেকশন কমবে। আচ্ছা, এরপরে কি বলছে, অ্যাভয়েডিং অল অ্যান্টিবায়োটিক, যত অ্যান্টিবায়োটিক আছে আপনি সবই অ্যাভয়েড করবেন, এড়িয়ে চলবেন, বাদ দিয়ে দিবেন। এই কাজও করা যাবে কি না। এরপরে দেখেন তাহলে আপনি যদি এই তিনটা বুঝতে পারেন, তাহলে দেখেন এই যে ক্লোরোহেক্সিডিন শাওয়ার দ্য নাইট বিফোর সার্জারি, হ্যাঁ ক্লোরোহেক্সিডিন শাওয়ার আপনি নিলে কি হবে, এটাও কিন্তু হচ্ছে ওই যে দেখেন সার্জিক্যালের যেটা আছে আপনাদের ওইখানে কিন্তু ছিল যে হচ্ছে কোন কোনগুলো অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে, তাই না, বা ডিসইনফেকশন করবে বা ডিসইনফেক্টেড হিসেবে কোনগুলো কাজ করবে, সেগুলোর মধ্যে কিন্তু এইগুলা ছিল। সো এটা হুবহু প্রশ্নটা নাই, তবে যদি আপনি এটা পড়তে চান, এই সম্পর্কে যদি প্রপার একদম আইডিয়া নিতে চান, তাহলে আপনি চলে যেতে পারেন হচ্ছে এটার অ্যান্সারটা ডি, ভলিউম 1 নাম্বার, পেজ নাম্বার হচ্ছে 352। এই যে অ্যান্টিসেপটিক যে পার্টটা আছে এটা মাইক্রোবায়োলজির মধ্যে আছে মেবি, এটা হচ্ছে অ্যান্টিসেপটিক পার্টটা পড়লে আপনি একদম ক্লিয়ার হবেন। এই প্রশ্নটা সরাসরি এইভাবে বয়ে নাই, আবার আপনি অপশনগুলো দেখলেও কিন্তু সহজে নির্ণয় করতে পারবেন। আমি একদম প্রশ্নের সাথে এগুলো আপনাদেরকে সুন্দর করে বলে দিয়েছি, আপনি কোন কোন স্টেপগুলো আপনি হচ্ছে গ্রহণ করতে পারেন সেগুলো কিন্তু আমি সুন্দর করে আপনাদের একদম ক্লিয়ার করে দিয়েছি। আপনারা এই স্টেপগুলো গ্রহণ করুন, এইভাবে পড়েন, তাহলে দেখবেন যে আপনারা খুবই ভালো করতেছেন ইনশাল্লাহ। ওকে, আমাদের ফার্স্ট ইয়ারের একটা ক্লাস ছিল আজকে, তাদের একাডেমিক ক্লাস। আই ডোন্ট নো যে এটা শেষ করার পরে তাদেরকে সময় দিতে পারবো কিনা, দিতে পারবো তবে অনেক রাত হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। তো যদি বেশি রাত হয়ে যায় নিতে পারবো না, আর যদি কম রাত হয় তাহলে আবার ইনশাল্লাহ নিতে পারবো। ঠিক আছে, এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি। 14 নম্বর প্রশ্ন কি বলছে, দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্ন পারেন নাকি, হোয়াট ইজ দ্য ক্যান্সার অফ হোয়াইট ব্লাড সেল ইজ কল্ড। এই যে হচ্ছে হোয়াইট ব্লাড সেলে ক্যান্সারকে কি বলে, এইটা পারেন না কে, লিম্ফোমা নাকি হচ্ছে মেলানোমা নাকি মাইলোমা নাকি হচ্ছে কি লিউকেমিয়া, এটা জানেন নাকি, এই প্রশ্ন জানেন নাকি, এটা বইয়ে কমন থাকার প্রয়োজন নেই, যে ব্লাড ক্যান্সারকে মূলত কি বলা হয়ে থাকে, বলেন এইটা আপনারা জানেন নাকি। আপনারা প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন। দেখেন দুর্গতি হচ্ছে শুধু এই শেয়ার না করার জন্য, ভালো জিনিস শেয়ার না করার জন্য, বললে তো আপনারা আবার রাগ করেন যে আমার আমরা শেয়ার করব টিকটক, কেন এগুলো শেয়ার করতে হবে। প্রত্যেকে একটু শেয়ার করে দেন। দেখেন যারা এখনো আপনার হচ্ছে অনুজ আছে, যারা এখনো আপনার জুনিয়র আছে, এরা তো আসবে দুদিন পরে, এরা কি শিখবে, এখন শিখতেছে টিকটক, বিলিভ মি অর নট। ইভেন এমন মানে আমি একটা কলেজের অ্যাডভার্টাইজ দেখছি, সেখানে এইভাবেই বলা যেখানে ভিডিও করতেও সাহায্য করা যায়। আপনি চিন্তা করতে পারতেছেন, তার মানে আপনার ফ্যাসিলিটিস তো সেগুলাই দিবে যেগুলো আপনি চান, তাই না। আপনি দেখেন আমার এখানে পড়তে চান, তাইলে তো আমি আপনার মেন্টালিটি বুঝে যে এখন বর্তমান সবাই কি চাচ্ছে, ক্লাস চাচ্ছে নাকি ওইগুলো চাচ্ছে, তাহলে যেগুলো চাবে আমাকে সেই দিকে ফোকাস দিতে হবে, রাইট। এই প্রশ্ন সবাই পারেন আমি জানি, এর জন্য কমন থাকতে হবে এরকম কোনো ইস্যু নাই। হচ্ছে দেখেন অনেকেই কমেন্ট করছেন, বিথি ইসলাম দিয়েছেন, পূর্ণিমা দিয়েছেন, মুক্তি আক্তার লতা দিয়েছেন, নিজুম তারা দিয়েছেন, সুমন মাহমুদ দিয়েছেন, সাবিনা তাসনিম দিয়েছেন, একই সাথে শিল্পী 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 দিয়েছেন, একই সাথে হচ্ছে এই যে লাস্টে যারা বই কিনছেন, হ্যাঁ ক্র্যাক দ্য লাইসেন, সুমন মাহমুদ, যারা লাস্টে বই কিনছিলেন যেমন শিল্পী বা হচ্ছে এই শেষের কয়েকজনের আমার নাম সবার মনে নাই, মেবি মারুফাও, কারা কারা কিনছিলেন আমার শেষে মনে নাই। দেখেন সময় থাকতে বইটা কিনলে আপনাদের জন্য কত উপকৃত হইতেন আপনারা। তো আমি আশা করি যে আপনারা নট অনলি দিস বুক, আপনারা যে কোনো কিছু যেই আপনারা প্রত্যেকেই সাজেস্ট করুন যে পড়ার স্ট্র্যাটেজিটা এখন থেকে কেমন হওয়া উচিত, এগুলো বুঝতেই পারতেছেন আপনারা। আচ্ছা, এটা কোথায় পাবেন দেওয়া আছে, হুবহু নাই তবে রিলেটেড কোশ্চেন দেওয়া আছে এবং প্রশ্নটা সবাই পারেন। এরপরে হচ্ছে একটা প্রশ্ন আসছে, দেখেন দারুণ একটা প্রশ্ন। কি বলছে দেখেন, দ্য প্লাসেন্টা শুড বি এক্সামিন ফর, প্লাসেন্টা কিসের জন্য হচ্ছে এখানে মানে পরীক্ষা করা হয়ে থাকে। দেখেন কি বলছে, কমপ্লিট মেম্বারেন্স এন্ড হচ্ছে কর্ড ভেসেলের জন্য, নাকি এখানে হচ্ছে ফিটাল জেন্ডারটা কি হবে, হ্যাঁ লিঙ্গটা কি হবে সেটার জন্য, নাকি ফিটাল ওয়েটটা কি হবে সেটার জন্য, নাকি কালারের জন্য। দেখেন এই সমস্ত কিছু কিছু প্রশ্ন আসছে, সবাই ভালো পরীক্ষা দিছে, যে যে প্রশ্নগুলো সবাই পারছে সেগুলো যে আপনি পারছেন একা তা কিন্তু না, সেগুলো সবাই পারছে।
আমি সবসময় একটা জিনিস বলি, যারা পরীক্ষার্থী ফাইট হয় হচ্ছে অনলি অল্প কিছু প্রশ্ন, যেমন এখানে 30টা 50টা প্রশ্ন হয়েছে না ইবনে সিনাতে, পরীক্ষার্থীদের মধ্যে ফাইট হবে মাত্র 15টা প্রশ্ন নিয়ে। আমার সাথে মিলাই নিয়েন আপনি, মাত্র 15 থেকে 20টা প্রশ্ন নিয়ে স্টুডেন্টদের মধ্যে ফাইটটা চলতেছে। ফাইটটা হয়েছে কোথায়? মাত্র 15 থেকে 20টা। তার মানে দেখবেন যে আপনি ম্যাক্সিমাম স্টুডেন্ট, তার মানে এখানে 30টা অথবা 35টা প্রশ্ন কিন্তু তারা কমন পাইছে। তাইলে এই যে ফাইটিংটা এ পর্যন্ত সবার একই। এইখান থেকে যারা দেখাচ্ছে 36 বা 37 যারা পাচ্ছে, তারা আবার ভাইবার জন্য কল পাচ্ছে। দ্যাটস মিন তারা লাস্টের যে কয়টা প্রশ্ন, মানে কমন কোশ্চেনগুলো সবার কমন, জাস্ট এইখানে একটু ডিপলি যে কোশ্চেনগুলো যারা অ্যান্সার করতে পারছে বুঝে শুনে, তারা আগে গেছে। এইটাই হচ্ছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটাই হয়। আপনি অ্যাডমিশনের ক্ষেত্রে 40-50 মার্ক সবারই কমন থাকে। যারা মনে করে যে 40-50টা কমন পাইছি, ওয়াও পরীক্ষা ফাটাই দিয়ে আসছি, পরীক্ষার খেলাটাই শুরু হয় 70 মার্কের পর থেকে। এটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামগুলো সিস্টেম এরকম। মানে আপনাকে নিরাশ করবে না, যেহেতু আপনি ওখানে টাকা দিয়ে অ্যাপ্লাই করছেন, সেহেতু কিছু প্রশ্ন আপনি দিয়ে আসবেন খুব ভালো, মনে হবে যে দিয়েছি ফাটাইয়ে, কিন্তু আলটিমেটলি খেলাটা দেখা যাচ্ছে যে ওস্তাদের মাস শেষ রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা এরকম হয়। তো এখানে সবাই অ্যান্সার করছেন সঠিক। 15 ডি হবে না বোন, যে হচ্ছে এখানে প্লাসেন্টা শুড বি এক্সামিন, কালারের জন্য এক্সামিন করা হয় কি প্লাসেন্টাল কালার না। এটা তাহলে আপনারা কোথায় পাবেন? প্লাসেন্টা প্রিভিয়া এবং হচ্ছে ফেটাল মেমব্রেন, ওখানে আপনার ভলিউম 3 তে সুন্দর করে দেওয়া আছে অ্যান্সারে। এখানে দেখেন যে ভলিউম 3 পেজ নাম্বার 54 প্লাসেন্টা ফেটাল মেমব্রেন, সম্পূর্ণটাই পড়বেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আমি আর বই বের করে করে দেখাচ্ছি না, যেহেতু আপনাদের কাছে বই আছে, আপনারা দেখে নিন। আচ্ছা, দারুণ একটা প্রশ্ন, আরো একটা প্রশ্ন আসছে। কি বলছে দেখেন এখানে, যে হোয়াট ইজ কি সাইন কার্ডিয়াক ট্যাম্পোনেট। কার্ডিয়াক ট্যাম্পোনেটের জন্য হচ্ছে কি সাইন কোনটি? ঠিক আছে, এখানে কি বলছে, উইডেন পালস প্রেশার, নাকি এখানে পালস প্যারাডক্সাস, নাকি এখানে নর্মাল জেবিপি, এরপর হচ্ছে কি হাইপারটেনশন। তাহলে কি সাইন কোনটা কার্ডিয়াক ট্যাম্পোনেটের জন্য? একটু অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই। খুব দারুণ একটা প্রশ্ন, এবং মানে এগুলো যারা পড়ছেন তারা ভালোই পড়ছেন। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে প্রায় প্রতিটা টপ পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষাতে 2, 3, 4 মার্ক পর্যন্ত কমন থাকে। কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার, কার্ডিওভাস্কুলার সিস্টেম, দুইটা মিলিয়ে। প্রত্যেকে এটার একটু অ্যান্সার করে ফেলেন, সঠিক উত্তর কি হবে? ওকে, আমি একটা সুসংবাদ আপনাদের একটু আগে থেকে দিয়ে রাখি। যারা আমাদের লাইসেন্স ব্যাচে আছেন, তাদের জন্য হচ্ছে, আমরা তো এতদিন মানে একটানা ক্লাস হয়ে আসছে, একদম কনস্ট্যান্টলি আপনার একদম প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা প্রশ্ন আমরা এক্সপ্লেনেশন করে আসছি। কিন্তু একদম শেষের দিকে যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু এখান থেকে আমরা হচ্ছে একটা সাজেশন স্টাইলে আপনাদের ক্লাসগুলো আবার কমপ্লিট করব। কারণ হচ্ছে কি, যে শেষের সময় আমরা সেই দিকে যে মানে প্রত্যেকটা সাবজেক্টের কতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এইগুলোর উপরে সব থেকে বেশি ফোকাস করব। সুতরাং এটা এটা আর কিছুদিন পর থেকে শুরু হবে। সুতরাং আপনারা যারা এখনো হচ্ছে লাইসেন্সের জন্য আমাদের প্রিপারেশন নিতে চাচ্ছেন, আপনি মনে করছেন যে আমাদের প্রায় অলমোস্ট 78টার মতো ক্লাস হয়ে গেছে, টেনশনের কিছু নাই। আপনি অনেকগুলো ক্লাস কিন্তু আবার ডিলেট হয়ে গেছে। আমি বারবারই বলি ভাই, যে ফেসবুকে কিন্তু অটোমেটিক ডিলেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কিছু কিছু ক্লাস ডিলেটেড পাবেন, এবং হচ্ছে আপনি অনেকগুলো ক্লাসই পাবেন, ফুল ক্লাসই অনেকগুলাই পাবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ বিএসসি আবার এই একটা একটা জায়গাতে এসে মানে এই প্রশ্নটা করলে খুবই অবাক লাগে। দেখেন, বিএসসি প্রশ্ন আলাদা হয়, কিন্তু কি সিলেবাসের বাইরে প্রশ্ন হয়? আমি সবসময় এই জিনিসটাই বুঝি না, আপনারা এইখানে এসেই কেন মানে ক্লাসগুলো আলাদা করে ফেলেন, টপিকগুলো আলাদা করে ফেলেন। প্রশ্ন দেখেন, আপনি প্রশ্ন অ্যানালাইসিস করবেন। আমি সবসময় বলি, হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। আপনি প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, টপিক ভিন্ন না, প্রশ্নের স্ট্র্যাটেজি আলাদা হয়, প্রশ্নের কোয়ালিটি ভিন্ন হয়, কিন্তু টপিক ভিন্ন হয় না। এই জন্য প্রত্যেকের জন্য প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট, এই জিনিসটার উপরেই আমরা হচ্ছে ফোকাস করি। ঠিক আছে? তাহলে আপনি সেটা যে কোর্সেরই হন, কত স্টুডেন্ট বিএসসির গেল, পাস পাস যে হচ্ছে ব্যাচগুলো গেল, তাইলে এইখানে আপনি এইভাবে মানে নিজেকে এইখানে আর ডিভাইডেড করবেন না। এইখানে যারা পরীক্ষা দিচ্ছেন, এই যে পরীক্ষার প্রশ্ন, তাহলে তো এখানে যে বলতে হইতো যে বিএসসি দের প্রশ্ন কই, ডিপ্লোমাদের প্রশ্ন কই, মিডওয়াইফারিরা তো যে বলতে পারতো, যেহেতু নাই, তো মিডওয়াইফারির প্রশ্ন কই। এই মানে একটা স্টেজে এসে আর ওইখানে আর ডিভাইডেড করেন না, এখানে বিপদে পড়ে যাবেন। তাহলে পড়ার ক্ষেত্রে আপনি তালগোল হারাই ফেলবেন যে আসলে কি পড়বো, এটা ডিপ্লোমারা পড়ে ওটা পড়বো না, যেটা ডিপ্লোমারা পড়ে সেটা পড়বেন না। আবার যারা বিএসসিতে আছে, বিএসসিরা যারা যেটা পড়ে আপনি পড়বেন না। এইখানে এসে একটা স্টেজে এসে আর এইগুলো করেন না। হ্যাঁ, এখানে সিলেবাসের উপর ফোকাস করেন, যে যেখান থেকে আসছেন না কেন, কম্পিটিশন কম্পিটিশন। ঠিক আছে, টোটাল সিলেবাসের উপরে ফোকাস করবেন এই জায়গাতে এসে। লাইসেন্স থেকে শুরু করে, লাইসেন্স পরীক্ষা থেকে শুরু করে আপনি টোটাল ফোকাস করবেন আইসিএনএস সিলেবাস। শেষ, খেল খেল এই পর্যন্তই খতম। ঠিক আছে?
আচ্ছা, এটা হচ্ছে তাহলে কি হবে দেখেন, যে তাহলে এখানে কার্ডিয়াক ট্যাম্পোনেটের জন্য আপনি একদম একটা হুবহু প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন এটা, যে আপনার হচ্ছে পালস প্যারাডক্স। দেখেন এখানে কি বলছে, যে ভলিউম 1 পেজ হচ্ছে কি 212 এবং কোশ্চেন নাম্বার 8। আপনি ওইখানে যে এটা সুন্দর করে এক্সপ্লেনেশনের মধ্যে এর একদম মানে কি আর বলবো, এটা একদম সম্পূর্ণ নাড়িভুড়ি সব জানতে পারবেন, ঠিক আছে? এ টু জেড আপনি জানতে পারবেন খুব ডিটেইল। 16 নাম্বার, 17 নাম্বার কোশ্চেন কি বলছে, যে হোয়েন এক্সপ্লেনিং এ পেশেন্ট কন্ডিশন টু এ ফ্যামিলি মেম্বার। এই প্রশ্ন বইয়ে থাকা লাগবে না, যদি বইয়ে থাকা লাগে তাহলে আপনার অবস্থা খারাপ। কি বলছে, যখন আপনি ফ্যামিলি মেম্বারকে পেশেন্টের কন্ডিশন যখন তাদেরকে কি বলছেন, যে এক্সপ্লেইন করছেন, আপনি বর্ণনা করছেন, দ্য নার্স শুড, নার্সের উচিত, আপনি অ্যাজ এ নার্স, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যখন পেশেন্টের ফ্যামিলিকে তার কন্ডিশনকে এক্সপ্লেনেশন করবেন বা এক্সপ্লেইন করবেন, তখন আপনি তাকে কিভাবে বর্ণনাটা দিবেন। কি বলছে, ইউজ কমপ্লেক্স মেডিকেল টার্ম। আপনি যে বলতেছেন মানে শর্ট শর্ট টার্মগুলো ব্যবহার করতেছেন, যে পেশেন্টের কন্ডিশন তো ডিভিটি, এখন তাকে এই ট্রিটমেন্ট করতে হবে, বা পেশেন্টের কন্ডিশন হচ্ছে এমআই, তাকে এই ট্রিটমেন্ট করতে হবে। এখন পেশেন্টের যে ফ্যামিলি, আল্লাহ রে কোন জায়গায় পড়লাম, ডিভিটি আবার কি হয়েছে, আবার এই কি, বিষয়টাকে আপনাকে তাইলে ওইভাবে বলা চলবে না। কমপ্লেক্স যে কঠিন জটিল যে মেডিকেল টার্মগুলো আছে ব্যবহার করা যাবে না। প্রোভাইড ক্লিয়ার সিম্পল এক্সপ্লেনেশন, তাদেরকে আপনি একদম ক্লিয়ার করে বুঝাবেন, যে দেখেন তার তো হচ্ছে ডিপ ভেইন থ্রোম্বোসিস, অর্থাৎ ব্লাডটা ক্লট হয়েছে, তো সেই ক্ষেত্রে তার ট্রিটমেন্টটা এরকম হওয়া উচিত বা এইভাবে হওয়া উচিত। হ্যাঁ, তাকে আপনি সিম্পল ভাবে বুঝাচ্ছেন। ওয়েল, কি করবেন আপনি বলেন। অ্যাভয়েড ডিসকাসিং ট্রিটমেন্ট প্ল্যান। আইসে আপনি কইলেন সাইট, যা করার আমরা করতেছি, আপনি খালি টাকা জমা দিতে থাকেন, বাকিটা আমরা দেখে নিব। আপনার সাথে আলোচনা করার সময় নেই এই সমস্ত। আচ্ছা, এই কাজ করবেন কিনা, রেফার অল এক্সপ্লেনেশন টু দ্য ডক্টর। ঠিক আছে, আপনি কি করবেন, যে ভাই আমি নার্স, আমি এসে আপনার সাথে কইতে পারবো না, আপনি এত সরেন, আপনি ডাক্তারের কাছে গিয়ে আলোচনা করেন। এখন বলেন যে আপনি এর মধ্যে কি অ্যান্সার দিবেন। এইটা কি আপনার মানে বই ফাড়াই ফেলা লাগবে, টোটাল বই মুখস্থ করা লাগবে না। রূপসানা আক্তার, মেহরুন, নেশা, সোনিয়া, আরোহী, জান্নাত, অয়ন। অনেকেই বলেন যে স্যার আমরা হচ্ছে, বা ভাই আমরা তো এই প্রশ্নগুলো আমরা পড়ি নাই, মানে আমরা তো এখন জব করি না, এগুলো কি জবের কোশ্চেন? আপনি তো যখন হচ্ছে স্টুডেন্ট নার্স না, আপনি অ্যাজ এ হচ্ছে যখন কি হয়, যখন আপনি ইন্টার্নশিপে থাকেন তখন কি আপনি কিন্তু লিড করেন, কি আপনি টোটালি কিন্তু অ্যাজ এ স্টাফ নার্সের মতোই লিডিংটা হয় আপনার, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আপনাকে এই সম্পর্কে একদম ক্লিন ধারণা রাখতে হবে। বিষয়টা এরকম না যে আপনি ডিউটিতে গেলেন, বিভিন্ন ওয়ার্ডের সামনে যে টিকটক বানাইলেন। মানে রিসেন্টলি আমি দেখলাম এই সমস্ত কারণটা, ইভেন্ট সোয়ার দিতে দুঃখ লাগলো আসলে, যেখানে আমারও বিগত সময়গুলো কেটে আসছে, তাই না, যেখানে হচ্ছে আমরাও ইন্টার্ন করছি। তো মানে ওই জায়গাগুলোতে দেখি এখন অর্ডার সামনে কি সুন্দর টিকটক করেন আপনারা, কেমনে ভাই। আচ্ছা, শিখতে হবে, জায়গায় গেছেন শেখার জন্য, দারুণ একটা জায়গা, যারা ওখানে আছেন শিখতে পারবেন অনেক কিছু, শিখতে চাইলে আবার ফাঁকি দিতে চাইলে ফাঁকিও দিতে পারবেন, হিউজ স্টুডেন্ট থাকে না। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, সবাই কিন্তু বি দিয়ে ফেলছেন। দেখেন, প্রোভাইড ক্লিয়ার এবং সিম্পল এক্সপ্লেনেশন তাদেরকে আপনি কি প্রদান করবেন, তাই না? আচ্ছা, দিয়েই রাখছি যে এই প্রশ্ন বইয়ের বইয়ে থাকতে হবে না, বইয়ে থাকা লাগবে না, এগুলো আপনি অপশন থেকেই পারবেন, এইগুলো থাকতে হবে এরকম কোনো ইস্যু নাই। এরপরে খুব দারুণ একটা প্রশ্ন, রিসেন্টলি মনে হয় আমাকে কোন একটা স্টুডেন্ট আমাকে মেসেঞ্জারও কোশ্চেনটা দিয়েছিলেন, একদম ডিএনএ এর প্রথম কোশ্চেনটা এটা ছিল, তাই না? যে স্যার এখানে হচ্ছে আরো ছিল এখানে ক্রোমোজোম, যে ডিএনএ ইজ মেড অফ, হ্যাঁ, ডিএনএ হচ্ছে কিভাবে গঠিত, এখানে হচ্ছে প্রোটিনস দ্বারা, নিউক্লিওটাইড দ্বারা, নাকি হচ্ছে এখানে কার্বোহাইড্রেট দ্বারা, নাকি লিপিড দ্বারা, নিউক্লিওটাইডস দ্বারা, কোনটা দ্বারা, এখানে হচ্ছে নিউক্লিওটাইডস নাকি কি, এইটা আপনাদের প্রত্যেক, এটা কিন্তু জানেন প্রত্যেকে, একদম প্রথম প্রশ্নর 1 নাম্বার প্রশ্নের এক্সপ্লেনেশন একদম সুন্দর করে দেওয়া আছে ওখানে। ঠিক আছে, প্রত্যেকে একটু অ্যান্সার করেন। সঠিক উত্তর কি হবে, হ্যাঁ 18 বি দিয়েছেন মুক্তিলতা, রূপসানা আক্তার দিয়েছেন, ভেরি গুড। এই সমস্ত প্রশ্নগুলো একদম সুন্দর করে মুখস্থ করে রাখবেন। কিছু কিছু বেসিক সায়েন্সের কোশ্চেনগুলো কিছু কিছু আসে। আচ্ছা, এখানে তাহলে দেখেন ভলিউম 1 পেজ নাম্বার 4 নাম্বার কোশ্চেন, একদম প্রথম দিকে কোশ্চেনের মধ্যে আছে এগুলা, এবং হুবহু কোশ্চেনটা আছে 1 নাম্বার কোশ্চেনের এক্সপ্লেনেশন আছে। দেখেন কি বলছে, দ্য কার্নিয়াম প্রোটেক্ট দ্য, কার্নিয়াম বোন কোথায় থাকে এবং এটা কি প্রোটেক্ট করে। বললাম না, কিছু কিছু কোশ্চেন কিন্তু খুব কমন আসছে ভাই, কিছু কিছু কোশ্চেন খুবই কমন আসছে যেগুলো আপনারা পারেন। এবং বাকি প্রশ্নের খেলাটা শুরু হয়েছে 15-20টা প্রশ্ন নিয়েই, মূলত যে পরীক্ষাটা হয়েছে
দ্য কার্নিয়াম প্রোটেক্ট, দ্য কার্নিয়াম কি প্রোটেক্ট করে? লাংকে প্রোটেক্ট করে, হার্টকে প্রোটেক্ট করে, স্টোমাককে প্রোটেক্ট করে, নাকি ব্রেনকে প্রোটেক্ট করে? দেখেন প্রত্যেকটা জায়গা প্রোটেক্ট করার জন্য কিছু কিছু জিনিস আছে। আপনার থ্রাসিক ক্যাভিটিকে প্রোটেক্ট করার জন্য রিবস গুলো আছে, তাই না? তাহলে কোন জায়গাতে কি অবস্থিত এইটা যদি আপনি বোঝেন তাহলে কিন্তু আপনি খুব সহজে পারবেন। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। আমরা খুব শীঘ্রই, আজকে যদি না পারি আগামীকালকে শিওর ফার্স্ট ইয়ারের ক্লাস থাকবে, কোনো মিস নাই। সব রেডি আছে, দেখি কত রাত হয়। এটা এটা এখনই শেষ হবে 9টা 38, হয়তো 10টার মধ্যে শুরু করতে পারবো ইনশাল্লাহ, দেখি। রনিচন্দ্র দাস সি দিয়েছেন, হ্যাঁ খুব সহজ একটা প্রশ্ন ছিল এবং এটা আপনারা পারেন। আই নো এটা বহু কোশ্চেন আছে, এটা দেখে নিতে পারেন। এই যে ট্রেস কোড কালার কোডিংটা কিসের জন্য ব্যবহার করা হয়? মূলত আমরা জানি যে এটা, এই শব্দটা যখনই ব্যবহৃত হয় তার মানে কি সবসময় মূল্যায়ন করার জন্য, যে আমরা কাকে, এবং এটা সবসময় দেখবেন যে হচ্ছে ইমার্জেন্সি যে ওয়ার্ডগুলো আছে বা হচ্ছে আপনার ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে সুন্দর করে লেখা থাকে, এরকম বড় অক্ষরে লেখা থাকে, তাই না? কারণ হচ্ছে কি আপনার কাছে যে পেশেন্টগুলো আসতেছে তাদের মধ্যে আপনি কাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিবেন, তাই না? এবং আপনি হচ্ছে মূল্যায়নটা এভাবেই করেন তাদের কন্ডিশন দেখে এবং অবস্থা দেখে, নট আপনার সে ভালো বন্ধু বা আপনার আত্মীয় এভাবে দেখে নয়। এবং সেখানে আপনি যেহেতু ইমার্জেন্সি, যখন আপনি টিকিট, যাদের টিকিট বিক্রয়ের সামনে দেখবেন লেখা থাকবে, ইভেন এই শব্দটা কিন্তু লেখা আছে আপনার সোহরাদ্দিতে, দেখবেন যে একদম ইমার্জেন্সি যেখানে টিকিটগুলো বিক্রি করেন ওটার সামনে বড় করে বোর্ড একটা সুন্দর করে দেওয়া আছে, ওখানে দেখে নিতে পারেন। তাহলে এটা কালার কোডিংটা করা হয় কিসের জন্য? কালার কোডিং নিয়ে দেখবেন আপনাদের বইয়ে হচ্ছে একটা জায়গাতে আছে কালার কোডগুলা, যে কোন কালার হলে মানে কোন অবস্থা বোঝাচ্ছে, এরকম ভাবে একটা দেওয়া আছে। তার মানে কি ট্রান্সপোর্ট ফাস্টার, দ্রুত আপনি এখান থেকে ট্রান্সপোর্ট করে দিবেন, সরিয়ে দিবেন। রিডিউস কস্ট, নাকি এটা কস্ট মানে কমানোর জন্য, নাকি প্রায়োরিটাইজ ট্রিটমেন্ট, নাকি হচ্ছে এখানে কার অগ্রাধিকার আগে ট্রিটমেন্টের ক্ষেত্রে, নাকি অ্যাভয়েড রেকর্ড কিপিং, নাকি আপনি হচ্ছে রেকর্ড কিপিং এর অ্যাভয়েড করবেন। তাহলে টেস্টটা কি সবসময়ের জন্য মূল্যায়ন করার জন্য, এবং প্রায়োরিটাইজ কি যে কাকে আপনি বেশি অগ্রাধিকার দিবেন, কাকে বেশি মূল্যায়ন করবেন, ডিপেন্ডেন্ট অন হার কন্ডিশন, হিজ অর হার কন্ডিশন। এটা আছে, দেখেন আপনার কালার কোডিং সহ দেওয়া আছে এখানে, যদিও হুবহু কোশ্চেনটা নাই, তারপরে কালার কোডিং সহ এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। ওটা দারুণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা আপনারা মোটামুটি পারেন। দেখেন ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট অফ সেভার ভ্যাজাইনাল ব্লিডিং ফ্রম ফিব্রয়েড। দেখেন ফিব্রয়েড নিয়ে আপনাদের টোটাল একটা আলাদা করে হচ্ছে মানে টপিকই আছে, তারপরেও এই প্রশ্নটা হুবহু নাই আপনাদের বইয়ে, ঠিক আছে? এটা আমি আলাদা করে এই জন্য শুধু এখানে অ্যান্সারে দিয়ে রাখছি, ঠিক আছে? ট্রানজেমিকেস, এটা আচ্ছা এ উত্তর এটার। আমরা নেক্সট প্রশ্নে চলে আসলাম। দেখেন কি বলছে, এই প্রশ্ন যদি এটা এটা সবাই পারছেন। টু প্রমোট স্লিপ ইন হসপিটালাইজড পেশেন্ট, একজন পেশেন্ট হসপিটালাইজড, তার স্লিপের মানে যেন সে হচ্ছে ভালোভাবে ঘুমাইতে পারে, এখানে কি নার্সের কি করা উচিত? টার্ন অন ব্রাইট লাইট, আপনি যে আলো সব থেকে জোর বেশি সেই আলো জ্বালাই দিবেন। এখানে হচ্ছে ক্রিয়েট এ কোয়াইট এনভায়রনমেন্ট অ্যাট নাইট, আপনি কি করবেন যে হচ্ছে একদম চুপচাপে একটা পরিবেশ তৈরি করে দিবেন রাতে। কিপ দ্য টিভি অন, আপনি কি করবেন রাত্রে টিভি চালাই দিবেন, মানে ওই সময় আপনি টিভি চালাই রাখবেন। টক লাউডলি, নাকি ওইখানে যে জোরে জোরে চিল্লাবেন? দেখেন এই প্রশ্ন প্রত্যেকেই পারবেন, 22 নম্বরের অ্যান্সার। আরোহী জান্নাত অয়ন, তানজুমা আক্তার তমা, নিচুম তারা। এই যে ইবনে সিনার যতগুলা প্রশ্নের পরীক্ষা হয়েছে, মিনিমাম 5টা প্রশ্ন লাইসেন্স পরীক্ষাতে পাবেন, সবগুলা সেট মিলিয়ে মিনিমাম 5টা প্রশ্ন পাবেন আপনারা ইনশাল্লাহ, দেখেন। মানে যদি এইরকম ভাবে আপনি সবগুলো সেটগুলো এরকম অ্যানালাইসিস করে আপনি পড়ে থাকেন, এই ক্লাসের এইটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে 5টায় লিখে রাখছিলাম, আপনি মিলাই নিয়েন। এই টপিক রিলেটেড আপনি মিনিমাম 5টা থেকে তারও বেশি প্রশ্ন আপনি কমন পাবেন, হুবহু কমন পাবেন। এই জন্য এই টপিকগুলো সুন্দর করে পড়ে রেখেন। বললেন আমি আমি তো সবসময় বলছি যে আপনারা বলেন তখন যে এগুলো পাইছেন কিনা। তাহলে এখানে কি করবেন দেখেন, আপনি এটা খুব সহজে বুঝতে পারছেন, উত্তর বি হবে। ইটস এ ভেরি কমন কোশ্চেন, আমি লিখে রাখছি, এটা বইয়ে থাকা লাগবে না। কি বলছে দেখেন, দ্য মোস্ট কমন ভ্যাজাইনাল ইনফেকশন বাংলাদেশি ওমেন অফ রিপ্রোডাক্টিভ এইজ। এই যে রিপ্রোডাক্টিভ এইজে এই যে ভ্যাজাইনাল ইনফেকশন বাংলাদেশি ওমেন মোস্ট কমন, হ্যাঁ ভ্যাজাইনাল ইনফেকশনটা কি? ক্যান্ডিডিয়াসিস, নাকি হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, খুব কমন। এরপর হচ্ছে আপনার ট্র্যাকোমোনাসিস, নাকি হচ্ছে গনোরিয়া, কোনটা? দেখেন ভ্যাজানাল ইনফেকশন খুব কমন, এবং মানে দুইটার সাথে আবার সম্পর্কও আছে। 23-এর বি, এই তো সঠিক উত্তর দিয়ে ফেলছেন।
এটা দেখেন একদম আপনাদের বইয়ে একটা হুবহু কোশ্চেন আছে, এবং কোন ব্যাকটেরিয়ার কারণে ঘটে, কি হয়, এই কন্ডিশন সব সুন্দর করে এখানে দেওয়া আছে। ভলিউম 3 পেজ 43 কোশ্চেন নাম্বার 30 ডিটেইল পাবেন এটা। ঠিক আছে, ব্যাংক দিয়ে যারা অ্যান্সার করেছেন সঠিক উত্তর করতেছেন, ভেরি গুড। এরপরে কি বলছে দেখেন, উইচ অ্যান্টিবায়োটিক interact with dairy products reducing its absorption। অ্যাবজর্পশন হচ্ছে রিডিউস করে, দেখেন কি বলছে, রিডিউস ইস হচ্ছে অ্যাবজর্পশন, কি বলছে অ্যাবজর্পশন। উইচ অ্যান্টিবায়োটিক, কোন অ্যান্টিবায়োটিকটা ইন্টারাক্ট মানে হচ্ছে আপনার কি করে, যে প্রভাবিত করে উইথ ডেইরি প্রোডাক্টসে, রিডিউসিং ইটস অ্যাবজর্পশন হচ্ছে সরাসরি প্রভাবিত করে কোনটি, এরিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, হচ্ছে টেট্রাসাইক্লিন, নাকি সিপ্রোফ্লক্সিন। হ্যাঁ, একজন মেডিকেল অ্যাডমিশন জিকে ইংলিশ তিনি দিয়েছেন, আমাদের পেজ ফলো করেন, মেডিকেলে ভর্তি হতে চান এগিয়ে যান, দৌড়ান, এই ছোট্ট অভ্যাসটা তোমাকে গড়ে তুলতে হবে, ভবিষ্যতে মনে রাখতে হবে। মাশাআল্লাহ, আপনি মারাত্মক একটা লেকচার ছেড়ে দিয়েছেন এখানে। আচ্ছা, যাই হোক, আপনারা অ্যান্সার করতে থাকেন। এটার অ্যান্সারটা কি হবে? দারুণ একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি এটার হুবহু দেখেন টেট্রাসাইক্লিন, তবে আপনি এটার হুবহু হচ্ছে প্রশ্নটা নাই বইয়ে, তবে দেখেন এটা হচ্ছে সি অ্যান্টিবায়োটিক একটা টপিক আছে আপনাদের, অ্যান্টিবায়োটিক যে টপিকটা আছে ওইখানে গেলে আপনি কিন্তু টপিকটা পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবেন। এই প্রশ্নটা সরাসরি বইয়ে এইভাবে নাই, আবার আপনি অপশনগুলো দেখলেও কিন্তু নির্ণয় করতে পারবেন একই সাথে। ওখানে গেলে আপনি টোটাল টপিকটা পড়লে এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। সর্বমোট 10টার মতো প্রশ্ন আপনার বইয়ে হুবহু নাই, বাকি সবগুলাই আছে। দেখেন, প্রাইমারি সাইট অফ নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন, সুন্দর একটা প্রশ্ন। নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন সব থেকে বেশি কোথায়, এটা প্রত্যেকেই জানেন, দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইজ দ্য প্রাইমারি সাইট। হ্যাঁ, একদম প্রাথমিক যে জায়গাটা মানে প্রান্তটা, সেটা কি, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হয় কোথায়, দ্য ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে, স্টোমাকে, স্মল ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনে, আর এটা হচ্ছে ইসোফেগাসে। আমি বারবারই বলছি, এখান থেকে দুইটা জিনিস মনে রাখবেন, কোথা থেকে ডাইজেশনটা শুরু হয়, আর হচ্ছে আপনার কোথায় সব থেকে বেশি অ্যাবজর্ব হয়, এই দুইটা জায়গা খুব ইম্পর্টেন্ট। অ্যান্সার করেন, অ্যান্সার করেন, এটার উত্তর কি হবে, প্রত্যেকে এটা পারা উচিত। 25 নম্বর প্রশ্ন। আচ্ছা, লাইভটা কে কে শেয়ার করছেন একটু কমেন্ট করেন তো, একটু ডান লিখে দিয়েন। আমার যাদের যাদের নাম মনে থাকে, আমি মোটামুটি আমাদের যে কোনো মানে কোর্স বলেন, বই বলেন, মোটামুটি অন্তত যতটুকু ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করি, কারণ চেষ্টা করেন আপনারা তো অন্তত অন্যদের সাহায্য করার, শেয়ার করে হোক বা যেভাবে হোক, এই মন মাইন্ডটা আপনারা ধারণ করেন। এজন্য আমার তরফ থেকেও মোটামুটি আমি যাদের নামগুলো মনে থাকে, আমি যদি মেসেজগুলো দেখি তাইলে আমিও চেষ্টা করি যে তাদের অন্তত কিছুটা হেল্প হোক, সেটা যেভাবেই হোক। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে ডান লিখে দিয়ে। তাহলে কি প্রাইমারি সাইট অফ নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কোন জায়গায় হয়? দিচ্ছেন হচ্ছে স্মল ইন্টেস্টাইন, আম্বিয়া ইসলাম, অর্ষা, মুক্তি আক্তার লতা, মুক্তা সর্দার মণি। আচ্ছা, আরোহী জান্নাত অয়ন দিয়েছেন, ডি দিয়েছেন, ইসোফেগাসে। না বোন, রূপসান আক্তার দিয়েছেন বি, বি ডান দিয়েছেন ববি রয়, থ্যাংক ইউ সো মাচ। বিথি ইসলাম দিয়েছেন হচ্ছে বি। এটা আপনারা ডাইজেস্টিভ সিস্টেমে সুন্দর করে পেয়ে যাবেন। প্রশ্ন নাম্বার হচ্ছে কি, আপনার হচ্ছে এই ভলিউম 1-এর, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এটা পাবেন 256 এবং 84 নাম্বার কোশ্চেন, একদম হুবহু কোশ্চেন, হুবহু কোশ্চেন। রাসেল মিয়া শেয়ার ডান লিখেছেন, রাসেল সবসময় আমার ক্লাসগুলো শেয়ার করে, থ্যাংক ইউ সো মাচ রাসেল। আচ্ছা, তাহলে হচ্ছে এটার অ্যান্সারটা কি কোথায় হবে, স্মল ইন্টেস্টাইন, এটা খুবই কমন একটা কোশ্চেন। এরপরে কি বলছে দেখেন, 26 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ সার্জিক্যাল ড্রাফটস, মানে কি সার্জিক্যাল যে পদ্মাটা কিসের জন্য ব্যবহার করা হয়। সার্জিক্যাল শব্দটা আসলেই, আমি সবসময় বলছি যে সার্জিক্যাল শব্দটা আসলেই এটার কাজটা কি হয় এটা সবসময় জেনে রাখার জন্য, সবসময় বলছি। টু মেনটেন এ স্টেরাইল ফিল্ড, মানে মানে একদম হচ্ছে জীবাণুমুক্ত জায়গা করে, মানে হচ্ছে মেনটেন করার জন্য। টু কিপ দ্য পেশেন্ট অন, নাকি পেশেন্টকে গরম রাখার জন্য, নাকি টু অ্যাবজর্ব ব্লাড, নাকি ব্লাড গুলোকে অ্যাবজর্ব করে ফেলার জন্য, টু প্রোভাইড কমফোর্ট, নাকি সে যেন একটু কমফোর্ট ফিল করে সেজন্য। এই যে হচ্ছে সার্জিক্যাল ড্রাফটসটা কিসের জন্য ব্যবহার করা হয়, ড্রাফট শিট আমরা ইউজ করি না, সার্জিক্যাল ড্রাফট শিট কিসের জন্য ব্যবহার করা হয় বলেন। এই যে হচ্ছে, তাও ইভেন স্টাইল ড্রাফট শিট আমাদেরকে ইউজ করতে হয়, তাই না, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলা হচ্ছে রাখার জন্য বা প্রোভাইড করার জন্য। তাহলে এই যে ড্রাফট শিটটা কিসের জন্য ব্যবহার করে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই যারা ওটিতে ডিউটি করছে, জেনারেল ওটিতে, তারা এটা প্রত্যেকেই জানি, এবং এটা সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে, তাই না, খুব ভালো ধারণা আছে। এবং আমি বারবার বলছি, সার্জিক্যাল অ্যাসেপসিসের মধ্যে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল অ্যাসেপসিস মানে ট্রুলি এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, মানে
ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক ভাই, ওটা একদম কমপ্লিট করেন। এ দিয়েছেন রুনি বেগম, জাবির হাসান দিয়েছেন এ, মুক্তি আক্তার লতা দিয়েছেন এ, মুক্তার সর্দার মণি দিয়েছেন এ, মোটামুটি নাম সব কাছাকাছি। আচ্ছা, নিজুম তারা, নুসরাত জাহান, কমন কোশ্চেন না, তাহলে কি টু মেনটেইন এ স্টেল ফিল্ড, তাই তো, মানে ওই জায়গাটা পরিবেশটা হচ্ছে পরিষ্কার, মানে জীবাণুমুক্ত রাখার জন্য। দেখেন আমি একটা জিনিস কি বলছি এখানে, সার্জিক্যাল এ আনসার, সার্জিক্যাল রিলেটেড সব কিছু স্টাইল মেনটেন করে। এবং ভলিউম 1 পেজ নাম্বার হচ্ছে 98, সব পড়ুন, আমি লিখে রাখছি ওখানে, সব পড়ুন, মেডিকেল সার্জিক্যাল রিলেটেড সব পড়ুন, বাদ দিয়ে না কিছুই। এবং ওখানে আরো একটা প্রশ্ন আসে, আমি একটু জায়গা ক্লিয়ার করে দিই, মাঝে আমাকে গতদিন না কবে যেন আমাকে অনেকেই একটা ছবি দিয়েছেন, কোথাও ছবি দিয়েছেন সেটা বলতেছি না, তবে প্রশ্নটা এখানে করছিলেন যে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে আমাদেরকে কিভাবে হ্যান্ড ওয়াশিং, মানে এলবো কোথায় থাকবে, হ্যান্ড কোথায় থাকবে। দেখেন এলবো হচ্ছে এটা, তাই না, তাইলে আমাদের হ্যান্ডটা কোথায় থাকবে, অ্যাবভ দ্য এলবো, নট বিলো দ্য এলবো। ওকে, মানে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এর, মেডিকেল হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে কিন্তু আবার বিলো দ্য এলবো, এই জায়গাটা আমরা মনে রাখতে হবে। মেডিকেলের ক্ষেত্রে, আর সার্জিক্যালের ক্ষেত্রে কি হবে, অ্যাবভ দ্য এলবো হ্যান্ড, ঠিক আছে, মানে কি কোনোই নিচে থাকবে, হাতটা উপরে থাকবে। তো অনেকেই দিয়েছেন যে এটা মানে অ্যান্সারটা হয়তো কোনোভাবে মিস্টেক হয়েছে যিনি করছে, তো ওটা আপনারা ঠিক করে নিন, ওখান থেকে প্রশ্ন আসে, আমি ওটা আলাদা করে আমি পোস্ট করছিলাম, ঠিক করে নেবেন এগুলা, সমস্যা না, ওগুলো আসলে অনেক সময় মিস্টেক হতে পারে, যে কারোরই হতে পারে। পোস্টপার্টাম এগুলো নিয়ে আবার কেউ লাফালাফি করবেন না, এটা আমি সবসময় বলি, যে কারো হতে পারে, আমারও কোনো জায়গাতে মিস্টেক হতে পারে, খুবই কমন বিষয়, অনেক সময় দু একটা প্রশ্ন এরকম হতে পারে। দেখেন পোস্টপার্টাম আইইউসিডি ইনসারশন ইজ আইডিয়ালি ডান উইদেন, এই যে হচ্ছে আইইউডি জেনারেশন ভিত্তিক, এবং এর যে হচ্ছে ইনসারশন, অর্থাৎ হচ্ছে ইনসারশনের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার ডিউরিং মিনিস্ট্রেশন, এরপর হচ্ছে আপনার হচ্ছে এই যে পোস্টপার্টামের ক্ষেত্রে, আর আরেকটা হচ্ছে আফটার ডেলিভারির পরে, এই তিনটার ক্ষেত্রে কিন্তু টাইম তিন রকম, ঠিক আছে, তিনটা জায়গায় ক্লিয়ার করে রাখবেন। এটা আপনারা কি দিচ্ছেন যে হচ্ছে 10 মিনিট অফ ডেলিভারি, নাকি 48 আওয়ার্স অফ ডেলিভারি হবে, নাকি 6 উইকস, নাকি এখানে 3 মান্থ। দেখেন এইটা একটু আপনারা এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে অ্যান্সার করেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 27-এর এ দিয়েছেন 10 মিনিটস, আচ্ছা, মানে এইখানে তাকাবেন আপনারা, এই প্রশ্নটা আইইউসিডি থেকে বা আইইউডি থেকে প্রশ্নটা আসলে এই জায়গাতে তাকাবেন, কি কি আছে, কোন সময়ের কথা বলছে, পোস্টপার্টামের কথা বলছে, আফটার ডেলিভারির কথা বলছে, নাকি মেনস্ট্রুয়েশনের কথা বলছে, তিনটা জায়গা মনে রাখবেন, তিনটার ক্ষেত্রে টাইমটা তিন রকম, সুন্দর করে আপনারা তিনটা জায়গা মনে রাখবেন, ইনসারশনের প্রশ্ন ক্লিয়ার। আমি বইয়ের মধ্যে শুধু একটা কি দুইটা দিয়ে রাখছি, বাকিগুলা দেই নাই, পরে মানে নিজেরই কেমন লাগতেছিল এই প্রশ্নটি করার জন্য, কেন দিলাম না, মানে ওইটা টাইপ করতে করতে আমি দেই নাই আর কি এক প্রকার। তো এখানে দেখেন আমি এটা হচ্ছে এক্সপ্লেনেশনটা খুব সুন্দর করে দিয়ে রাখছি, যাতে করে আপনাদের আসে ক্লিয়ার হয়ে যায়। দেখেন এটার অ্যান্সারটা হবে এ, ঠিক আছে, কারণটা আমি বলে দিচ্ছি। দেখেন আবার কিন্তু এরকমও হইতে পারতো যে হচ্ছে এখানে কিন্তু উইদিন 1 উইকস এর মধ্যে মূলত, তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইমিডিয়েট, কি বলছে দেখেন, ডিউরিং মিনিস্ট্রেশনের ক্ষেত্রে যদি হয় হচ্ছে মিনিস্ট্রেশন অর উইদিন হচ্ছে 10 ডেজ, এটা মনে রাখতে হবে। ইট ক্যান অলসো বি ইনসার্টেড ডিউরিং দ্য ফার্স্ট উইক আফটার ডেলিভারি, দেখেন কি বলছে, ডিউরিং দ্য ফার্স্ট উইক আফটার ডেলিভারি। আর ইমিডিয়েট দেখেন পোস্টপার্টাম ইনসার্শন, তাহলে উইদিন 10 মিনিটস। আর অর ডিউরিং, দেখেন অর ডিউরিং 6 to 8 উইকস আফটার ডেলিভারি, অর্থাৎ পোস্ট হচ্ছে পিউরেফারাল ইনসার্শন, ঠিক আছে। তাহলে কিন্তু এই জায়গাটা একটু মনে রাখেন, 6 থেকে 8, এটা মনে রাখেন হচ্ছে অ্যাজ সুন মানে ইমিডিয়েট পোস্টপার্টাম ইনসার্শন, আর আরেকটা হচ্ছে মেনস্ট্রুয়েশন সময় উইদিন 10 ডেজ, এখানে 10, এখানে 5 to 10 ডেজ, ঠিক আছে, 5 to 10 ডেজ, এটা একটু আপনারা মনে রাখবেন, ঠিক আছে, 5 to 10 ডেজ হয়ে থাকে মূলত, এখানে দেওয়া আছে 10 ডেজ। ওকে, প্রশ্ন পরেরটাতে আমরা চলে যাই, কি বলছে 28 নম্বর কোশ্চেন, এ পেশেন্ট ইন আইসিইউ, আইসিইউ আছে, সাডেনলি ডেভেলপ, হঠাৎ করে তার ডেভেলপ হয়েছে কি, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, হ্যাঁ, হঠাৎ করে তার ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হয়েছে উইথ নো পালস, এবং সেখানে কি নাই, টোটালি কোনো পালস নাই। হোয়াট ইজ দ্য নার্স ইমিডিয়েট অ্যাকশন, নার্সের এখানে ইমিডিয়েট অ্যাকশনটা কি হবে, চেক দ্য গ্লুকোজ, গ্লুকোজ চেক করবে, নাকি এখানে বিং সিপিআর, সিপিআর দেওয়া শুরু করবে, অ্যান্ড কল, এখানে ডক্টর হবে, কল কোড দিছে, আচ্ছা, এরপরে কি হবে হয়তো, দেখেন স্টার্ট আইভি অ্যান্টিবায়োটিক, নাকি অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করবে। আর আরেকটাকে হচ্ছে, আরেকটা বলছে কি দেখেন, গিভ অক্সিজেন বাই হচ্ছে মাস্ক, এবং মানে তাকে সাথে সাথে হচ্ছে অক্সিজেন দিবে। নিজুম তারা শেয়ার করছেন, থ্যাংক ইউ সো মাচ। নাকি তাকে অক্সিজেন দেওয়া শুরু করবে, এই প্রশ্নটা খুব সুন্দর করে আপনাদের বইয়ে দেওয়া আছে। এটা মনে হচ্ছে জগুলার ভেইন প্রেশার বই, কোন জায়গাতে যেন এটা দেওয়া আছে, এটা আপনারা একদম হুবহু কোশ্চেন। বি দিয়েছেন, বিং সিপিআর স্টার্ট করতে হবে, জাবির হাসান, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই।
ভেরি গুড, বাকিরা একটু অ্যান্সার করেন। হ্যাঁ, শিল্পী দিয়েছেন হচ্ছে বি দিয়েছেন। আচ্ছা হ্যাঁ, এখানে সিপিআর শুরু করে দিতে হবে তাই না? দেখেন হ্যাঁ, এটা আমি একটু দেখাবো এই প্রশ্নটা, কারণ হচ্ছে ভলিউম 1-এর 210 নম্বর পেজ, দুইটার মধ্যে খুব সুন্দর করে এটার মানে ডিটেইল দেওয়া আছে। এইটা যাদের কাছে বই আছে একটু দেখে নিয়ে, 210 নম্বর পেজ। এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, এবং দেখেন পরীক্ষাতে প্রশ্নটা ওই যে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের আগেতে কিন্তু কার্ডিয়াক ডিজরিথমিয়াস থেকে আসছে। দেখেন এটা হচ্ছে 210 পেজ, কোশ্চেন নাম্বার 8 এবং 9। এই যে দেখেন এখানে সুন্দর করে আপনার দেওয়া আছে যে 8 এবং 9, এবং 9 নাম্বার কোশ্চেনটা হুবহু মানে প্রথমের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আপনার মানে এটা নিয়ে এক্সপ্লেনেশন, ডিটেইল এক্সপ্লেনেশন, ডিফিব্রিলেশন। হ্যাঁ, এখানে সম্পূর্ণ ডিটেইল দেওয়া আছে। আর এখানে টপ প্রায়োরিটি ট্রিটমেন্ট অফ এই যে হচ্ছে ভেন্টিকুলার ফিব্রিলেশন ইনক্লুড, এখানে কি প্রথম প্রায়োরিটি হয় হচ্ছে সিপিআর। ওকে, এখানে এবং পরে এই দুইটার এক্সপ্লেনেশন যদি পড়েন একদম মানে এই প্রশ্ন সম্পর্কে যত প্রশ্ন আসবে সবই ক্লিয়ার। আচ্ছা, এরপরে কি বলছে যে এই যে হচ্ছে গিভিং অক্সিজেন বাই মাস্ক, বিহেভিয়ারিজম ফোকাস, মানে অত কিছু দরকার নাই, আপনার ফোকাসের কথা বলছে কার? বিহেভিয়ারিজম। দেখেন বিহেভিয়ারিজম কিসের উপরে ফোকাস করে, তাহলে বিহেভিয়ারিজম ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। একদম ডেফিনেশনই, বিহেভিয়ারিজমের ডেফিনেশন একদম এত শর্টকাটে দেওয়া। আরোহী জান্নাত অয়ন শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ বোন। এটা হুবহু আপনাদের বইয়ে এইভাবেই প্রশ্ন আসে যে বিহেভিয়ারিজম ইজ দ্য সায়েন্স অফ হচ্ছে বিহেভিয়ার। তাহলে দেখেন এখানে কি বলছে, অবজারভেবল বিহেভিয়ার নাকি আনকনসিয়াস মাইন্ড নাকি ইমোশনস নাকি ওখানে হচ্ছে ড্রিমস। দেখেন কি হবে তাহলে এখানে, তাহলে এখানে হচ্ছে কি অবজারভেবল বিহেভিয়ার, এটা সম্পর্কে হচ্ছে বিহেভিয়ারের সাথে, তাই না? আচ্ছা, এখানে দেখেন আপনাদের বইয়ে হুবহু প্রশ্ন আছে, এটা ভলিউম 1 পেজ নাম্বার এই যে 6 নাম্বার কোশ্চেনের কোশ্চেনটা এইটা, মানে কোশ্চেনের মধ্যে অ্যান্সার কোশ্চেন দুইটাই আছে, দেখে নিতে পারেন। এরপরে কি বলছে দেখি আমরা পরের প্রশ্ন যাই। কি বলছে দেখেন, বিফোর ডিসচার্জ, এই প্রশ্ন প্রত্যেকেই পারবেন, কমন কোশ্চেন। যেগুলো আপনারা মনে করেন যে ক্লিনিক্যাল বেস কোশ্চেন বা এরকম কোশ্চেন, সেগুলো আসলে কমন আসছে কিনা বা আমরা পারবো কিনা, কেন আমরা পারবো না, দেখেন সহজ প্রশ্ন। বিফোর ডিসচার্জ, ছেড়ে দেওয়ার আগে, ডিসচার্জ হওয়ার আগে, দ্য নার্স মাস্ট এনশিওর দ্য পেশেন্ট হ্যাজ, আপনি কোন জিনিসটা এনশিওর করবেন? দেখেন কি বলছে, এ ফ্যামিলি স্কোর, তার মানে কি বলা হচ্ছে যে আপনি একজন সহযোগী দিয়ে দিবেন, ফ্যামিলি সহযোগী দিয়ে দিবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলছে, ডিসচার্জ সামারি এন্ড ইনস্ট্রাকশন, আপনি কি ডিসচার্জ সামারিটা দিবেন, একই সাথে হচ্ছে ইনস্ট্রাকশন গুলো বুঝাই দিবেন যে আপনার এই ইনস্ট্রাকশন গুলো আছে, আপনার এই উপদেশগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য। এরপর হচ্ছে অল বিলঙ্গিংস, মানে কি সব আপনি জিনিসপত্র সব দিয়ে দিবেন। এরপরে কি বলছে যে এ প্রেসক্রিপশন অনলি, শুধুমাত্র আপনি প্রেসক্রিপশনটা দিয়ে বিদায় দিয়ে দিবেন। কি করবেন, দায়িত্ব কি আপনার বলেন? এই প্রশ্ন প্রত্যেকেই পারবেন ইনশাল্লাহ। জাবির হাসান বি দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিয়েন। প্রশ্নগুলো দেখেন, প্রশ্নগুলো বুঝলে কিন্তু আহামরি কঠিন না, এবং আপনারা প্রত্যেকে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। বিথি ইসলাম দিয়েছেন হচ্ছে 30-এর বি দিয়েছেন, রুফসানা দিয়েছেন হচ্ছে 30-এর বি। প্রত্যেকে একটু অ্যান্সার করেন। তাহলে এটা খুব কমন একবারে প্রশ্ন, তাই না? শিল্পী দিয়েছেন 30-এর বি দিয়েছে, যে ডিসচার্জ সামারি এন্ড হচ্ছে ইনস্ট্রাকশনগুলো আপনি তাকে বুঝিয়ে দিবেন, তাই না? তাকে ইনস্ট্রাকশনগুলো জানিয়ে দিবেন। আচ্ছা, এটার হুবহু বইয়ে নাই, আমি এটা দেই নাই, শুধু অ্যান্সার দিয়ে রাখছি। আচ্ছা, এরপরে কি বলছে, হোয়াট ইজ নট পেশেন্ট রাইট, কোনটা পেশেন্ট রাইট নয় ডিউরিং অ্যাডমিশন, অ্যাডমিশনের সময় কোনটা পেশেন্ট রাইট নয়, এইটা কিন্তু আপনার কাছে চাইছে, তাই না? তো এখানে কি বলছে দেখেন, রিফিউজ ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট রিফিউজ করার মানে তার রাইট আছে। টু বি ইনফর্ম অ্যাবাউট কেয়ার, হ্যাঁ তার হচ্ছে এই যে হচ্ছে টু বি ইনফর্ম অ্যাবাউট কেয়ার, কেয়ার সম্পর্কে তার কিন্তু অধিকার আছে। টু প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, তার যে প্রাইভেসি এবং কনফিডেন্সিয়ালিটি এটা কিন্তু মেনটেন করা, ঠিক আছে, এটা কিন্তু তার একটা অধিকার আছে। আর টু অ্যাডমিনিস্টার ড্রাগ, নাকি হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্টার করার অধিকার আছে। অ্যাডমিশনের সময় কোন জিনিসটার অধিকার তার আছে? ড্রাগ অ্যাভয়েড করার অধিকার আছে, তাই না? নাকি সে আইয়া কইলো আরে এক বোতল আমার, আরে আরে এক বোতল ছোট বোতল দেন, আই দেই ওইটা একটু মেরে দিই, আর আপনি মোটামুটি কেস কাম খেয়ে সেসব এনে দিলেন নাকি? আচ্ছা, যা কইলো যে এটাও আমার অধিকার, হ্যাঁ। তাহলে এখানে বলছে কি যে হোয়াট ইজ নট, যেহেতু বলছে যে নট, কোনটি না, পেশেন্টের অধিকার না কোনটি অ্যাডমিশনের সময়, এইটা একটু অ্যান্সার করেন। 31 নাম্বার, 31 নাম্বার কমেন্ট করেন। আমি একটা জিনিস সব সময় বলি, এক্সেপ্ট, নট, এক্সক্লুড, এরপরে আরো কি থাকতে পারে,
এক্সেপ্ট, নট, এক্সক্লুড, আরো অনেক ধরনের টার্ম এখানে ব্যবহার হয়। এরপর হচ্ছে নট ফলোয়িং অফ দ্য অপশন, তারপরে হচ্ছে অনেক ধরনের শব্দগুলো থাকে, এগুলো থাকলে আমি কি বলছি আগে একটা গোল দিয়ে নিবেন। তার মানে কি সবগুলোই উত্তর যেটা উত্তর না। তার মানে এখানে বলছে নট পেশেন্ট রাইট, তার মানে বাকি সবগুলো পেশেন্ট রাইট, কোনটা না। এইভাবে প্রশ্নটা আসছে, তাই না? হুম। সানজিদা জান্নাত দিয়েছেন হচ্ছে টু অ্যাডমিনিস্ট্রেট ড্রাগ। ওকে, তাহলে হচ্ছে নট পেশেন্ট হচ্ছে ডিউরিং অ্যাডমিশন হচ্ছে কি ডি উত্তর, ঠিক আছে। আচ্ছা, ওই আপনার হচ্ছে ডি উত্তর হবে এটা, ঠিক আছে। আমি এখানে মনে হয় ভুল করছি দিতে, ডি হবে। হ্যাঁ, ইনফর্ম অ্যাবাউট কেয়ার না, এটা হবে কি অ্যাডমিশনের সময় তাকে তো অবশ্যই ইনফর্ম করতে হবে এবং সে তো এই সম্পর্কে জানবে, এটা ডি হবে, ঠিক আছে। এটা হবে হচ্ছে কি টু অ্যাডমিনিস্টার ড্রাগ। এটার এটাকে আমি এইভাবে হয়তো আপলোড দিয়ে দিছি, এটা ঠিক করে নিন। কারণ হচ্ছে কি আমি যখন এই যে এইটা যখন আমি কপি পেস্ট করছি, তার মানে এই ভলিউম তো আমি বারবার এটা লিখি নাই, হয়তো দেখেন আগেরটার উত্তর মনে হয় বি আছে কোনোটার, যেটা থেকে কপি করছি হয়তো এই জায়গা থেকে কপি করে নিছি, আর এইখানে হচ্ছে ওইভাবে হুবহু বসাই দিছি, বিটা চেঞ্জ করি নাই। এটার অ্যান্সারটা হবে ডি, ঠিক আছে। ডি হবে কিন্তু, ঠিক করে নিন। এটা তাইলে ভুল দিয়ে ফেলছি আমি, যেহেতু কপি পেস্ট করে মানে অপশনটা ওখান থেকে কপি পেস্ট করে এখানে পেজ নাম্বার চেঞ্জ করেছিলাম, তো এর জন্য ওখানে ভুল হইতে পারে, এটা ঠিক করে নিন। দেখেন এরপরে কি বলছে, হার্ড ইমিউনিটি ইজ অ্যাসিভ থ্রু, এই যে হার্ড ইমিউনিটি বা পপুলেশন ইমিউনিটি যেটাকে বলা হয়, হ্যাঁ, অলসো নোন অ্যাজ পপুলেশন ইমিউনিটি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওটা আপনারা ডি দিচ্ছেন, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে একই সাথে কি বলে, হার্ড ইমিউনিটি হচ্ছে নোন অ্যাজ পপুলেশন ইমিউনিটি, তাই না। ইমিউনাইজেশন অফ মেজর পপুলেশনের মধ্যে, ইমিউনাইজেশন অফ মেজরিটি পপুলেশনের মধ্যে কোনো নির্দিষ্ট একটা ডিজিজ হচ্ছে মানে কমিউনিকেবল ডিজিজের বিরুদ্ধে যখন সবাই সজাগভাবে কোনো হচ্ছে এই যে প্রিভেনশনটা গ্রহণ করে বা ইমিউনিটিটা গ্রহণ করে, এইটাকেই মূলত হচ্ছে বলা হয় হার্ড ইমিউনিটি, নোন অ্যাজ পপুলেশন ইমিউনিটি, ঠিক আছে। তাহলে এটা উত্তরটা কি হবে, যে ইমিউনাইজেশন অফ মেজরিটি পপুলেশন। আচ্ছা, এরপরে দেখেন পরের প্রশ্নটা আসছে কি, দা কি বলছে দেখেন, দ্য মোস্ট কমন কজেস ফর এই যে সোর থ্রট, এটার হচ্ছে মেইন কারণটা কি, এটা ফাঙ্গাল ইনফেকশন, অ্যালার্জি, নাকি ডিহাইড্রেশন, নাকি ভাইরাল ইনফেকশন। দেখেন তো, প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিয়েন, উত্তর কি হবে একটু কমেন্ট করে জানেন, এটার অ্যান্সার কি দিচ্ছেন এটাও জানাবেন। ওকে, তাহলে এটার উত্তরটা কি হবে, এগুলো হচ্ছে আপনারা হুবহু বইয়ের মধ্যে পেয়ে যাবেন। এটার উত্তর হবে হচ্ছে ভাইরাল ইনফেকশন। কোথায় আছে, ভলিউম 1 পেজ 248, কোশ্চেন নাম্বার 134। দেখেন সুন্দর করে আছে, এইখান এই রিলেটেড দুইটা প্রশ্ন আসছে, তাই না। আচ্ছা, এরপরে দেখেন পরের প্রশ্ন আসছে কি আবার, ওয়াল অফ দ্য ফলোয়িং সাইন আর হাইপোভলমিক শক। ওই যে শকের জায়গা থেকে তাহলে দুইটা প্রশ্ন পাইছেন, তাই তো। হাইপোভলমিক শকের হচ্ছে কি, দেখেন অল অফ দ্য ফলোয়িং আর সাইন, এই যে এক্সেপ্ট থাকলে কি করবো আমি, এক্সেপ্টে বল দিব আগে। তার মানে কি সবগুলাই হচ্ছে হাইপোভলমিক শকের হচ্ছে সাইন, কোনটি ছাড়া, কি বলছে যে ট্যাকিকার্ডিয়া, নাকি হচ্ছে এখানে কুল ক্লেমি স্কিন, নাকি হচ্ছে বাউন্ডিং পালস, নাকি এখানে কি হবে, এখানে হচ্ছে কি লো ব্লাড প্রেশার, প্রেশারটা কি স্ট্রং থাকবে, নাকি এখানে ট্যাকিকার্ডিয়া হবে। কারণ হচ্ছে কি যখন আপনার ভলিউম হাইপোভলিউম হবে তখন হার্টের কাজ কি করবে, হার্ট তাৎক্ষণিক সমস্ত জায়গাগুলোতে মানে ব্লাড প্রডিউস করার চেষ্টা করবে এবং রিদম বেড়ে যাবে, তাই না। এরপরে কি বলছে লো ব্লাড প্রেশার, হ্যাঁ লো ব্লাড প্রেশার হবে। এরপরে কি বলছে কুল ক্লেমি স্কিন, হ্যাঁ স্কিন ঠান্ডা হয়ে যাবে, একদম ক্লেমি হয়ে আসবে। আর আরেকটা কি বলছে, আরেকটা বলছে বাউন্ডিং পালস, পালসটা হচ্ছে স্ট্রং থাকবে, খুব ভালো থাকবে, সতেজ থাকবে, এরকম কি হবে। তাহলে বলছে এক্সেপ্ট কোনটি নয়, এই যে এক্সেপ্ট কোনটি নয়, তাহলে বাকি সবগুলো অ্যান্সার যেটা না সেইটা হবে হচ্ছে উত্তর। বাকি সবগুলো হচ্ছে হাইপোভলমিক শকের সাথে সম্পৃক্ত, যেটা না সেইটা হবে উত্তর। দারুণ না। এবার অ্যান্সার করেন। 34-এর অ্যান্সার দিয়েছেন হচ্ছে বি দিয়েছেন, জাবির হাসান দিয়েছেন ডি। পালস এখানে স্ট্রং থাকবে না, ডেফিনেটলি রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই, অনেকে বি দিছেন অনেকে ডি দিছেন, তাহলে এটার উত্তরটা হবে হচ্ছে ডি, ঠিক আছে। এবং হুবহু কোশ্চেন আপনি পাবেন হাইপোভলমিক শকে যে দেখাচ্ছিলাম শকের মধ্যে, ওখানে বিস্তারিত দেওয়া একবারে প্রত্যেকটা শক নিয়ে নিয়ে আলাদা করে। আচ্ছা, এর প্রশ্নটা আসছে কি, প্রশ্নটা বইয়ে নাই। দেখেন দ্য নার্সেস রোল ডিউরিং ডিজাস্টার রেসপন্স, ডিজাস্টার নিয়ে অনেকগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেনটা হুবহু এইভাবে নাই। তো কি বলছে এখানে দেখেন, তারপর আপনি অ্যান্সার করতে পারবেন। মেকিং মিডিয়া স্টেটমেন্ট, আপনি কি
মিডিয়ায় যে মিডিয়া স্টেটমেন্ট দেওয়া শুরু করবেন, তৈরি করবেন, নাকি হচ্ছে ট্রেস, হ্যাঁ আপনি মূল্যায়ন করবেন, স্টেবিলাইজেশন করবেন এবং সেগুলোকে কি করবেন, ডকুমেন্টেশন করবেন। এই ডিজিটেশন আপনি কি করবেন, নাকি লিগাল ইনভেস্টিগেশন, নাকি ওইখানে আপনি লিগাল ইনভেস্টিগেশন করতে যাবেন, নাকি এখানে হচ্ছে হোম ভিজিট করতে যাবেন, কি করবেন? খুব কমন একটা কোশ্চেন এটা, বি। এটা আপনি যদি ওই বুঝে শুনে অ্যান্সার করেন তাও আপনি পারবেন। 35-এর বি। 36 নম্বর কোশ্চেন কি আসছে আমরা একটু দেখি। এ কমন টাইম ম্যানেজমেন্ট ব্যারিয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে কমন টাইম ম্যানেজমেন্ট ব্যারিয়ার কোনটি? টু মেনি মডার্ন ইকুইপমেন্ট, মানে হচ্ছে সব উন্নত মানের যে হচ্ছে যন্ত্রপাতি এগুলা না, মানে হচ্ছে ব্যারিয়ার না। এখানে কি বলছে যে শর্ট পেশেন্ট কুইজেস, এখানে হচ্ছে শর্ট পেশেন্ট কুইজেস গুলো কি ব্যারিয়ার? টাইম ম্যানেজমেন্টের না, লং গুলাই ব্যারিয়ার হয়ে থাকে। এক্সেসিভ ব্রেক টাইম, হ্যাঁ এক্সেসিভ ব্রেক টাইম মানে অতিরিক্ত হচ্ছে সময়ের গ্যাপ, হ্যাঁ এটাও কি হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্টের ব্যারিয়ার? না, এখানে কি বলছে হায়ারার্কিক্যাল কমিউনিকেশন ডিলেস, হ্যাঁ এই যে হচ্ছে হায়ারার্কিক্যাল যে কমিউনিকেশন গুলো আছে এগুলা বিলম্বিত করা। উত্তরটা এটাই হবে, কোশ্চেনটা নাই বইয়ে, তারপরেও আপনারা এটা মুখস্থ রাখেন, জেনে রাখেন আর কি, পরবর্তী কোন সময় কোথায় পরীক্ষাতে আসে তার তো ঠিক নাই। আচ্ছা এটাকে কি বলছে দেখেন, উইচ অফ দ্য ফলোইং ইজ নট টাইপ অফ ব্যান্ডেজ, ব্যান্ডেজের টাইপ নয় কোনটি? ব্যান্ডেজ অ্যান্ড বাইন্ডার্স নিয়ে একটা টোটালি টপিক আছে আপনাদের ফান্ডামেন্টালসে, তাই না? দেখেন তো ব্যান্ডেজের টাইপ নয় কোনটি? সার্কুলার, স্পাইরাল, অ্যাডিসিভ, আর একটা হচ্ছে কি এই যে হচ্ছে ফিগার অফ 8, T8 এইভাবে আছে, তাই না? টি8 ব্যান্ডেজ কোথায় কোথায় দেওয়া হয়, কোন ব্যান্ডেজ কোথায় অ্যাপ্লাই করা হয়, এটাও থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। এই জন্য ব্যান্ডেজ টপিকটাই খুব ভালোভাবে পড়বেন, ফান্ডামেন্টালসের টপিক এটা, খুব ভালোভাবে পড়বেন। 159 নাম্বার পেজে এই প্রশ্নটা আপনারা সরাসরি পেয়ে যাবেন, ওইখানে সুন্দর করে পড়বেন। হ্যাঁ তাহলে দেখেন কোনটা হচ্ছে নট বলছে, তাহলে দেখেন এখানে আবার বলছে নট, তাহলে না কোনটা? এটা হচ্ছে হচ্ছে সার্কুলার, আর এটা হচ্ছে কি স্পাইরালও আছে, আবার এই যে ফিগার 8 নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আছে, তাহলে যেটা না সেটা হচ্ছে এটা। এই জন্য উত্তরটা যেটা বলছে এখানে উত্তর নয় কোনটা, টাইপ নয় কোনটা, তাহলে হচ্ছে সেটাই হবে অ্যান্সার আমাদের। কেন বলি দেখছেন এভাবে, হচ্ছে এই যে বাইন্ডার্স, আপনি ব্যান্ডেজ এন্ড বাইন্ডার্স টপিকটা সুন্দর করে পড়ে ফেলেন, এর সম্পর্কে ডিটেল জেনে যাবেন। উইচ কন্ডিশন ইজ ক্যারেক্টারাইজড বাই, এই যে হচ্ছে দেখেন সিএল লাইক ব্রেকিং কফ, ঠিক আছে? এই যে ব্রেকিং কফটা মূলত কিসের জন্য হয়ে থাকে দেখেন, ব্রোঙ্কাইটিস, কফ, নাকি অ্যাজমা, নাকি নিউমোনিয়া, এটা এসবগুলো নিয়ে, এগুলো হচ্ছে ওই যে আপনার পেডিয়াট্রিক থেকে প্রশ্নগুলো আসছে। পেডিয়াট্রিকের মধ্যে যদি আপনি যান এই সমস্ত নিয়ে আলাদা আলাদা টপিক আছে, দেখেন রেসপিরেটরি হচ্ছে ডিসঅর্ডারের মধ্যে মনে হয় টপিকটা আপনি পাবেন। এই যে দেখেন এই যে এপিগ্লোটিস আর হচ্ছে এই যে ক্রপ, এটা আলাদা করে কিন্তু দেওয়া আছে, এপিগ্লোটাইটিস এবং হচ্ছে ক্রপ আলাদা করে দেওয়া আছে রেসপিরেটরির মধ্যে না, সুন্দর করে এগুলো কিন্তু সাজানো। হ্যাঁ রেসপিরেটরি ডিসঅর্ডারের মধ্যে এগুলো সুন্দর করে দেওয়া আছে। বলেন তো কোনটার ক্ষেত্রে এরকম হয়ে থাকে? অ্যাজমার জন্য হয়ে থাকে, ক্রপের জন্য হয়ে থাকে, নাকি হচ্ছে নিউমোনিয়া, নাকি ব্রঙ্কাইটিস? সি দিয়েছেন, নো নো নো, 37-এ সি দিয়েছেন, ভুল দিয়েছেন। এটার উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে, দেখেন অ্যাজমার ক্ষেত্রে কন্ডিশনগুলো কি কি, এটা যদি ভলিউম দিয়ে যান 147 পেজ, কোশ্চেন নাম্বার 2, দেখেন হুবহু এই প্রশ্নটা। হ্যাঁ এই জন্য হচ্ছে এখন থেকে টপিক ভিত্তিক কেন পড়তে হবে বুঝতে পেরেছেন। 147 নাম্বার পেজ, কোশ্চেন নাম্বার 2। এই যে দেখেন অ্যাজমার গুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে, সাইন সিমটম গুলা কি কি হবে, ক্যারেক্টারিস্টিক গুলা কি কি। আর এখানে হচ্ছে এই যে এপিগ্লোটিস, এই যে দেখেন 2 নাম্বার কোশ্চেন, এই মানে টোটালি ডেফিনেশনই আছে যে ক্রপটা কি। হ্যাঁ তাহলে এটা কি, এটা হচ্ছে দেখেন এর যে ক্রফের সিনড্রোম গুলো আছে, এই যে ক্রপ সিনড্রোম, ইনফেকশনস অফ ল্যারিংস, এখানে হচ্ছে প্রত্যেকটা ট্যাকিকার্ডিয়া মানে কি কি ঘটবে, ইট ইজ মোস্ট কমনলি কজেস এখানে কি পেরি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ 1, মানে কিসের জন্য মূলত এটা ঘটে থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশন ল্যারিংস কল্ড ফ্লসি ক্রপ, এখানে ক্যারেক্টারাইজড বাই ব্রেকিং কফ। এই যে দেখেন ব্রেকিং কফ সুন্দর করে দেওয়া আছে, বৈশিষ্ট্যটা কি, ব্রেকিং সেল অর ডগ, ঠিক আছে? হ্যাঁ কিসের মতো মূলত হচ্ছে এই যে সেল লাইক, অথবা হচ্ছে কি আপনার ব্রেকিং কক কিসের জন্য হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে ক্রপ, ঠিক আছে? এই যে ডেফিনেশনের মধ্যে এগুলা পাবেন এবং এক্সপ্লেনেশনের মধ্যে পাবেন, হুবহু কোশ্চেন, এগুলা এগুলা মিস করা যায় না, সুন্দর করে দেওয়া আছে, দেখে নিন এগুলো। এরপরে কি বলছে, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ টু কাট অফ বোন, এই বোনের সাথে সম্পৃক্ত কোনটা, ক্লাম, নাকি এখানে হচ্ছে কুরেট, নাকি হচ্ছে এখানে কি বলছে কিউরেট, নাকি এখানে সিজার, নাকি হচ্ছে অস্টিওটমি? দেখেন কিউরেট ব্যবহার করে, নাকি হচ্ছে ক্লাম ব্যবহার করে, নাকি সিজার্স, নাকি অস্টিওটমি, মানে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজড কাট অফ বোন, কাট ব্যান কাট হচ্ছে বোন কাটের জন্য কোনটা ব্যবহার, খুব কমন একটা কোশ্চেন।
এটা আপনারা পাবেন প্রত্যেকে অস্টিওটমি, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে দেখি এই প্রশ্নটা আমরা। 32 উইক প্রেগনেন্ট ওম্যান প্রেজেন্ট উইথ পেইনলেস, এই দেখেন পেইনলেস ব্রাইড রেড ব্লিডিং, যেদিন আমি পড়াইছিলাম কি পড়াইছিলাম কিসের মধ্যে আছে, বারবারই বলছিলাম যে পেইনলেস ব্রাইড রেড ব্লিডিং এর শুধুমাত্র এই জিনিসটার ক্যারেক্টারিস্টিক গুলা মনে রাখবেন। দ্য মোস্ট লাইকলি এইখানে হচ্ছে ডায়াগনোসিস অফ, মানে কিসের সাথে কোন ক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে বেশি কমনলি ডায়াগনোসিস হয়ে থাকে। খুব কমন কোশ্চেন, 40 নাম্বার। আমি বারবারই বলছিলাম যে এই প্রশ্নটা দেখে রাখেন এবং এটা কিন্তু এইভাবে পরীক্ষাতে আসে। বলছিলাম কি না মনে মনে করে দেখেন, মানে এটা যখনই পড়াইছি। শেয়ার করছেন মাত্র 14 জন, দেখছেন? অথচ 100 জনের বেশি কমেন্ট করেন যে এই সেট দেন ওই সেট দেন, এই সেট দেন ওই সেট দেন, ওই সেটের প্রশ্ন সমাধান দেন। শেয়ার করবো না আমরা, খালি দেখে নিব, নিজের সমাধান হইলেই হয়েছে। ওকে, 39-এর কি হবে, 40-এর কি হবে বলেন? হুবহু কোশ্চেন 40-এর এদিছেন, এই তো ভেরি গুড। দেখেন প্লাসেন্টা অ্যাব্রাপশন এবং হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, দুইটা নিয়ে আমি ছবি সহ দেখাইছিলাম এবং এর ক্যারেক্টারিস্টিক গুলো দেখাইছিলাম, কোন ভালোভাবে হচ্ছে ডায়াগনোসিস গুলো দেখাইছিলাম। তাহলে দেখেন প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি, এটা পেইনলেস ব্রাইট রেড এগুলো, তাই না? ওর যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক গুলো আছে ভলিউম 3 এর মধ্যে পেজ 88, আপনি 4 নম্বর কোশ্চেন হুবহু কোশ্চেন পাবেন, এক্সপ্লেনেশন এর বিস্তারিত দেওয়া আছে। 41 নম্বর কোশ্চেন কি বলছে, ভিটামিন পড়তে বলছিলাম, মানে আমি যে যে টপিক গুলো পড়তে বলছিলাম পাইছেন কিনা, এটা হচ্ছে বিষয়, আপনি কমন পাইছেন কিনা। উইচ ভিটামিন হেল্পস ইন ওন্ড হেলিং, এই যে দেখেন সোর মাউথ, হ্যাঁ মুখের ঘা, এবং ওন্ড হেলিং এর ক্ষেত্রে কোন ভিটামিনটা সাহায্য করে থাকে? ভিটামিন সি, ডি, বি নাকি কে? কয়েকটা কয়েকটা বাদ দিতে পারবেন, মানে 3টা অপশনই বাদ দিতে পারবেন, একটা রেখে দিতে পারবেন। কোনটা হচ্ছে আপনার হচ্ছে আপনার বোন ফর্মিং এর জন্য হেল্প করে থাকে, কোনটা হচ্ছে আপনার কগলেশনের জন্য হেল্প করে থাকে, তাই না? হুম, এডিসিয়ান এডিসিয়ান, হ্যাঁ ভেরি গুড। ভিটামিন সি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, একই সাথে হচ্ছে এটা সোর মাউথের এবং হচ্ছে ওন্ড হেলিং এর ক্ষেত্রে খুবই ইফেক্টিভলি কাজ করে, এবং এই যে ওন্ড হেলিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। ভিটামিন সি নিয়ে বিস্তারিত দেওয়া আছে বইয়ে, প্রত্যেকটা ভিটামিন নিয়ে আলাদা করে দেওয়া আছে, ভলিউম সহ পেজ সহ প্রশ্ন সহ দেওয়া আছে, দেখে নিতে পারেন। এরপর হচ্ছে কি, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার কিন্তু এংজাইটি ডিসঅর্ডার, এই যে গ্রুপ অফ ডিসঅর্ডারের মধ্যে প্যানিক আছে, তারপর হচ্ছে ওখানে অনেকগুলো, আমি এটাও কিন্তু এই আগের কয়েকটা প্রশ্নের মধ্যে মনে হয় এরকম ছিল, আমি কবে যেন এটা কোন প্রশ্নে সলভ করার সময় যেন এটা দেখাচ্ছিলাম। শেয়ার ডান লিখেছেন আম্বিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে যারা শেয়ার করেন অন্যদের উপকার করেন, আসলেই এ গুড হার্টেড ম্যান, তাই তো? উইমেন। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলছে, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কোনটি হবে? অ্যান্টিসাইকোটিক নাকি হচ্ছে এখানে এসএএসআরআইএস এর যে হচ্ছে ফ্লোক্সিটিন, নাকি হচ্ছে এখানে অ্যান্টিবায়োটিক নাকি ল্যাক্সেটিভস? দেখেন খুব কমন, খুব কমন একটা জায়গায়, এবং হচ্ছে সাইকিয়াট্রিক থেকে প্রশ্ন আসলে আমি বারবারই বলছি এংজাইটি ডিসঅর্ডার, এটা সম্পর্কে যা আছে খুব মানে বিস্তারিত জেনে রাখবেন, ঠিক আছে বন্ধুরা? এখানে দেখেন আপনাদের এটা হুবহু প্রশ্নের মধ্যে আপনার এক্সপ্লেনেশনের মধ্যে মধ্যে পাবেন, এটা ভলিউম বি পেজ 3, ওই ভলিউম 3, হ্যাঁ সাইকিয়াট্রিক সাবজেক্টের মধ্যে, সাইকিয়াট্রিক নার্সিং, এরপরে পেজ হচ্ছে 148, কোশ্চেন নাম্বার 21-এর এক্সপ্লেনেশনের মধ্যে আছে এটা। আচ্ছা, এই প্রশ্নটা প্রত্যেকেই পারবেন যে এটা হচ্ছে একটা আইসিটি টাইপের প্রশ্ন। উইচ ডিভাইস কনভার্ট ডিজিটাল সিগন্যাল টু সাউন্ড, ডিজিটাল সিগন্যাল থেকে সাউন্ডে রূপান্তরিত করার ক্ষমতাই আছে স্পিকারের। প্রিন্টারের কি সাউন্ড করার ক্ষমতা আছে? মনিটরের কি আছে? না, ওর আলাদা করে লাগাতে। স্ক্যানারের কি আছে? না, একমাত্র সাউন্ড করার ক্ষমতা আছে স্পিকারের, মানে পারার কথা, তাই না? 44 নম্বর কি বলছে, দ্য মোস্ট কমন সাইট অফ অস্টিওপ্রোসিস রিলেটেড ফ্র্যাকচার। অস্টিওপ্রোসিস রিলেটেড বিভিন্ন ধরনের রিলেটেড যে ফ্র্যাকচার গুলো আছে ওগুলো দেখে নিয়ে, বইতে হুবহু প্রশ্নটা নাই, ঠিক আছে? এটা হচ্ছে ফেমার নেক, মূলত অস্টিও ফ্র্যাকচারটা হয়ে থাকে এবং নেকটা আগাটা হচ্ছে একদম মানে ক্ষয় হয়ে শুরু করে, ক্ষয় হয়ে যায় অস্টিওপ্রোসিসের ক্ষেত্রে। টপিক আছে কিন্তু প্রশ্ন কয়েকটা স্কিপ করা হয়ে গেছে, তার মধ্যে একটা প্রশ্ন পড়ে গেছে যেটা বইয়ের মধ্যে নাই, তবে পড়ছে, এটা হয়তো পারবেন যারা পড়ছেন। এরপরে দেখেন খুব দারুণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্লোস্ট্রাম। ক্লোস্ট্রাম ইজ রিচ ইন, ক্লোস্ট্রামে বেশি পরিমাণে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে, আয়রন থাকে, ভিটামিন এ থাকে নাকি অ্যান্টিবডিজ থাকে? খুব সহজ একটা প্রশ্ন এবং কমন একটা প্রশ্ন, প্রত্যেকে একটু অ্যান্সার করেন, প্রশ্নটার উত্তর কি হবে? ঝটপট অ্যান্সার করেন প্রত্যেকেই, উত্তরটা কি হবে?
প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিয়েন, উত্তরটা কি হবে একটু জানান। একই সাথে হচ্ছে ভিটামিন সি দিছিলেন 41 42, এটা কত 45 নাম্বার। ক্লোস্ট্রামে সব থেকে বেশি পরিমাণ হচ্ছে কি থাকে, অ্যান্টিবডিজ, তাই না? এটাও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, ডি উত্তর, ভলিউম 2 পেজ নাম্বার 134, কোশ্চেন নাম্বার 8, 8-এর এক্সপ্লেনেশনের প্রথম লাইনের মধ্যে পাবেন। এরপরে কি বলছে, এই যে দেখেন ব্রেস্ট ফিডিং শুড বি অ্যাভয়েড, দেখেন ব্রেস্ট ফিডিং শুড বি অ্যাভয়েড ইফ দ্য মাদারের কি থাকলে, হ্যাঁ, হচ্ছে আপনার ব্রেস্ট ফিডিং অ্যাভয়েড করা উচিত। কি বলছে যে কেমোথেরাপি ড্রাগ যদি সে হচ্ছে নিতে থাকে, অথবা যদি সে আয়রন সাপ্লিমেন্টস নিতে থাকে, প্যারাসিটামল নিলে বা ওআরএস নিলে, ওআরএস নিলে, দেখেন কোনটা নিলে হচ্ছে সেই ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং শুড বি অ্যাভয়েড করা উচিত, এটা প্রত্যেকেই পারবেন। সেটা হচ্ছে কি কেমোথেরাপি ড্রাগ, তাই তো? আচ্ছা, 46 গেল। 47 নাম্বার কি, কেমোথেরাপি টোটালি একটা টপিক আছে কিন্তু প্রশ্নটা নাই। কি বলছে, এবং ব্রেস্ট ফিডিং এর টোটালি একটা টপিক আছে কিন্তু এই প্রশ্নটা স্কিপ হয়ে গেছে। অল অফ দ্য ফলোইং নন ইনভেসিভ, ইনভেসিভ মানে কি বলছে, মানে আক্রমণাত্মক। তাহলে এখানে দেখেন যে কোন প্রসিডিউরের ক্ষেত্রে আপনার কোন একটা আক্রমণাত্মক কাজ হবে না, একদম খুব সিম্পলি এখানে কি বলছে দেখেন, মেথড অক্সিজেন ডেলিভারি, হ্যাঁ এক্সেপ্ট, দেখেন এখানে বলছে এক্সেপ্ট নন ইনভেসিভ, এই যে মেথড প্রক্রিয়া নন ইনভেসিভ, অনাক্রমণাত্মক মানে আক্রমণাত্মক না, বা যেটার ক্ষেত্রে কোনো ধরনের ইনভেসিভ কার্যক্রম হবে না অক্সিজেন ডেলিভারির ক্ষেত্রে, এইরকম প্রসিডিউর কি কি আছে, নেজাল ক্যানুলা, এর ভেতরে কোনো ইনভেসিভ প্রক্রিয়া হয় না। তাহলে বলছে যেহেতু এক্সেপ্ট, যেটা মানে এটা ছাড়া যেটা উত্তর, তাহলে দেখেন নন ইনভেসিভ এটা। আচ্ছা দেখেন ভেঞ্চুরি মার্স, এটা কিন্তু আমি পড়েছিলাম আলাদা আলাদা করে, হাই ফ্লোর জন্য এটা ইউজ করা হয়, তাহলে এটা না। এরপর দেখে এন্ডোট্র্যাকিয়াল টিউব, এন্ডোট্র্যাকিয়াল টিউব যখন ইনসার্ট করা হবে তখন কি এটা একটা ইনভেসিভ প্রসিডিউর না ভিতরে, ডেফিনেটলি। আবার দেখেন ফেস মাস্ক, এটাও কিন্তু না। তাহলে যেহেতু বলছে যে নন ইনভেসিভ নয় কোনটি, এক্সেপ্ট বলছে, তাহলে এটা হচ্ছে ইনভেসিভ, ঠিক আছে। 46-এ 47-এর হবে তাহলে হচ্ছে সি, ওকে। এরপর হচ্ছে কি 48 নাম্বার প্রশ্ন, কি বলছে, ইন কেস অফ কেমিক্যাল স্পিল অন দি স্কিন, মানে আপনার হাতে যদি স্কিনের উপরে যদি বা কোথাও স্কিনের উপরে যদি আপনার কেমিক্যাল পড়ে, সিটিয়ে পড়ে, হোয়াট শুড বি ডান ফার্স্ট, আপনি প্রথমে কি করবেন? অ্যাপ্লাই অ্যান্টিসেপটিক ক্রিম, আপনি কি অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করবেন? মোটেও না। ওয়াশ থ্রুলি উইথ ওয়াটার, মানে ছড়া পানিতে হচ্ছে আপনি ওয়াশ করবেন। এরপর হচ্ছে কাভার দ্য গস, গস দিয়ে কাভার করে ফেলবেন। গিভ পেইন কিলার নাকি পেইন কিলার, বোঝাই যাচ্ছে প্রশ্ন উত্তর বি হবে, তাই না? আচ্ছা 48 49 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, নার্সিং ডকুমেন্টেশন মাস্ট বি, নার্সিং ডকুমেন্টেশন অবশ্যই কি হতে হবে? ব্রিফ অ্যান্ড জেনারেল, হ্যাঁ, বিস্তারিত এবং সাধারণ। সাবজেক্টিভ অ্যান্ড পার্সোনাল, এটা সাবজেক্টিভ হবে এবং মানে পার্সোনাল হবে। অ্যাকুরেট, ক্লিয়ার এবং হচ্ছে হচ্ছে ফ্যাকচুয়াল, হ্যাঁ দেখেন সেটা ফ্যাকচুয়াল হবে নাকি হচ্ছে এবং ক্লিয়ার হবে এবং অ্যাকুরেট হতে হবে। আচ্ছা ডিলেট অ্যান্ড হচ্ছে সামারাইজ, মানে বিলম্বিত হবে এবং সামারাইজ করা থাকবে না, ডেফিনেটলি এটা অ্যাকুরেট হতে হবে, ক্লিয়ার হতে হবে এবং ফ্যাকচুয়াল হতে হবে। আচ্ছা 50 নম্বর কোশ্চেনটা কি দেখি, লাস্ট কোশ্চেন আমাদের আজকের প্রশ্নে কি বলছে, উইচ অ্যাসেসমেন্ট ফাইন্ডিং ইন্ডিকেট ইনক্রিজ ইন্টার, এই যে দেখেন আইপিসি, ঠিক আছে, ইন্টারকার্নিয়াল প্রেশার, আইসিপি। দেখেন এই যে হচ্ছে ইন্টারকার্নিয়াল প্রেশার, যে কোন ফাইন্ডিংটা ইন্টারকার্নিয়াল প্রেশার হচ্ছে আপনার ইন্ডিকেট করে, হ্যাঁ দেখেন কি বলছে, ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া নাকি হাইপোটেনশন নাকি হাইপার অ্যাক্টিভিটি। দেখেন তো কোনটা হচ্ছে ইন্টারকার্নিয়াল প্রেশার হচ্ছে নির্দেশ করে, হ্যাঁ ইনক্রিজ নির্দেশ করে, কোনটি কোন জিনিসটা হইলে এইটা নির্দেশ করে যে ইন্টারকার্নিয়াল প্রেশারে ইন্ডিকেট করে, নির্দেশ করে। দেখেন খুব এটাও আপনারা পাবেন প্রশ্নটা, আশা করছি এটা আপনারা অ্যান্সার করতে পারছেন। 50 নম্বরের অ্যান্সারটা প্রত্যেকে করে ফেলেন, করে আমরা আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্তি করি। এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, এটা পেজ নাম্বার 209, কোশ্চেন নাম্বার 2। তাহলে দেখেন ম্যাক্সিমাম কোশ্চেন একদম হুবহু কমন, সো আপনারা এখন থেকে পড়ার ক্ষেত্রে এগুলো একটু মেনটেন করে পড়েন। সুন্দর করে দেওয়া আছে এক্সপ্লেনেশনের মধ্যে, দেখেন এই যে হচ্ছে কজেস অফ ব্র্যাডিকার্ডিয়া, হ্যাঁ সায়েন্স অফ ব্র্যাডিকার্ডিয়া ইনক্লুড লোয়ার মেটাবলিক নিডস, এর মধ্যে দেখেন এই যে হচ্ছে ডিসফাংশন, ইনক্রিজ আইসিপি, হ্যাঁ ইনফিরিয়র অল মায়োকার্ডিয়াল ইনফেকশন, সুন্দর করে এখানে দেওয়া আছে। 2 নম্বরে হচ্ছে 209 পেজের 2 নম্বর কোশ্চেন, কার্ডিয়াক ডিজেথিমিয়াস, এখান থেকে 2টা কোশ্চেন আসছে, দেখছেন প্রশ্নকর্তা খুব একটা এদিক সেদিকে যায় নাই, যেখান থেকে প্রশ্ন ধরছে সেখান থেকে 2-1টা করে নিছে এবং সিলেক্টেড টপিক থেকে নিছে, ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে নিছে অ্যাজ ইউজুয়াল, যেগুলো খুবই প্রয়োজন।
হালিমাতুস সাদিয়া দিয়েছেন এ, হ্যাঁ তাহলে হচ্ছে ব্রাডিগার্ডিয়া। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে 50টা প্রশ্ন। সেট ডি, সেট এ ফর রেডিয়াস ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই ওটা আপলোড করে দিব। অন্য অন্য সেটগুলা যেটা পাইছি সেটা ইনশাল্লাহ দিব, আর এগুলো সবই তো হচ্ছে আমাদের কাছে সংরক্ষিত থাকবে। তো এইভাবে যদি আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা যারা লাইসেন্স পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, ফার্স্ট ইয়ার থেকে আপনারা পড়া শুরু করতেছেন, পড়াটা বিস্তারিত করবেন এবং একই সাথে হচ্ছে আপনাদের পড়াটা যেন ইফেক্টিভ হয় এবং আপনার একদম যেন বেসিকটা এইভাবেই গড়ে ওঠে এবং আপনার বেসটা কমপ্লিটলি আপনি খুব সুন্দরভাবে ডেভেলপ করতে পারেন। এবং এতে করে হচ্ছে আপনার কি হবে, আপনার একাডেমিক পড়ার পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে লাইসেন্সিং এক্সাম বলেন বা আদার্স যে এক্সামগুলো আপনি হচ্ছে অ্যাটেন্ড করবেন, সেই জায়গাগুলোতে আপনি নিজেকে স্ট্রংলি প্রেজেন্ট করতে পারবেন এবং আপনার প্রিপারেশনটা খুব ইফেক্টিভলি এবং স্ট্রংলি হবে। সো প্রত্যেকেই হচ্ছে এইভাবেই আপনারা হচ্ছে আপনাদের স্টাডিগুলো কমপ্লিট করেন এবং একই সাথে আপনারা প্রিপারেশনটা এইভাবে নিতে থাকেন। এবং যারা বিশেষ করে আমি আবারও ফোকাস করছি, যারা লাইসেন্স পরীক্ষার্থী আছেন, আমি বলবো আপনারা দয়া করে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখুন, প্রত্যেকটা সেটগুলো দেখুন, টপিকগুলো দেখুন, মার্ক করুন কেমন ধরনের কোশ্চেন আসছে, এগুলো খুব ভালোভাবে আপনারা অ্যানালাইসিস করুন। আদারওয়াইজ কিন্তু হচ্ছে আদারওয়াইজ কিন্তু আপনারা খুব ভালো একটা ফলাফল করা আপনাদের জন্য বর্তমান সময়ে বা আগামীতে কিন্তু সো টাফ হয়ে যাবে। আর পড়ালেখাটাও আপনারা এখন থেকে সেইভাবে কমপ্লিট করুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আজকের এই ক্লাসটা, কোশ্চেন সলভিং ক্লাসটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ফ্রি ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।